আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। বলতে খুবই ভালো লাগছে যে আমি আপনার প্রতিটি এপিসোড দেখি আর নতুন এপিসোডের অপেক্ষায় থাকি। আশিক ভাইয়া খুব ভালো একজন লোক। তার জীবনের একটি ঘটনা আজ সবাইকে শোনাবো, হসপিটালের ঘটনা। তাই আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি আমি ঠিক সেইভাবে বলি যেভাবে আশিক ভাইয়া আমার হাজব্যান্ডকে শুনিয়েছেন। আশিক ভাইয়ার ভাষ্য মতে ওই মেয়েটার শরীরে একটা দুইটা না বরং 13টা অশরীরের ঘর ছিল। আর জানেন 13 সংখ্যাটাকে শয়তানের সংখ্যা বলা হয়। তাহলে বুঝতেই পারছেন যে মেয়েটার জন্য বিষয়টা কত কঠিন ছিল। ওই মেয়েটার উপর শয়তানের কবজা ছিল। এই কথাগুলো ওই হাসপাতালের একজন নার্স আশিক ভাইয়াকে বলছিলেন, যেখানে সে কাজ করতেন। বলছেন, আশিক ভাইয়া দেখুন, এগুলো বলে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। এই হাসপাতালের মধ্যে যে কি হয় তা আমি ভালো করেই জানি। আসলে নার্সের কথাগুলো শুনে আমার খুব রাগ উঠেছিল, কারণ আমি জানতাম যে ওই হাসপাতালের ভিতরে কিছু একটা ঝামেলা আছে। এখানে কিছু বেআইনি কাজ করা হয়। রাত বিরাতে হাসপাতাল থেকে মেয়েদের চিৎকার শোনা যেত, কান্নার আওয়াজ ভেসে আসতো, কিন্তু আমার কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না। কেউই আমাকে সঠিক তথ্য দিচ্ছিল না, তাই কিছু করতে পারছি না। আমি রেগে হাসপাতালের করিডোরের এদিক সেদিক হাঁটছিলাম। কাউন্টারে বসা নার্স আমাকে ঘুরঘুর করে দেখছিল। আমি রেগে মেগে আবার নার্সের কাছে যাই আর কর্কশ ভাষায় বলি, আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বড় ডাক্তার সাহেব কখন আসবে ঠিকঠাক করে বলুন। নার্সও কিছুটা রেগেই আমাকে উত্তর দিল, বলো, দেখুন, আপনাকে আমি অনেকবার বলেছি যে বড় ডাক্তার একটি রোগীর অপারেশনে অন্য হাসপাতালে গিয়েছেন। কখন আসবেন তা আমি জানি না। নার্স এই এক কথা বলে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে রাখছিল। প্রায় 4-5 বার সে আমাকে এই একই কথা বলে। আমার রাগ আরো বাড়তে থাকে, কারণ এটা 6বার ছিল যে আমি ডাক্তারের খোঁজে এসেছি আর নার্স বলে যে সে কখন আসবে তা জানা নেই। এখন আমার সন্দেহটা বিশ্বাসে পরিবর্তন হয়ে গেল। মেনেই নিলাম যে হাসপাতালের মধ্যে কিছু একটা অবৈধ কাজ চলছে। হাসপাতালের অন্যান্য স্টাফদের কিছু জিজ্ঞাসা করলে তারা আমাকে ভূত প্রেতের কথা শোনাতে লাগতো। নিঃসন্দেহে হাসপাতালে ঝামেলা আছে, তাই কথার মধ্যে কোনো ভিত্তি থাকতো না। এক সময় আমি রাগ করে হাসপাতাল থেকে বেরিয়ে কিছুটা দূরে এক চায়ের দোকানে গিয়ে বসি আর চা খেতে শুরু করি। এমন সময় অফিস থেকে কল আসে আর আমাকে জিজ্ঞাসা করা হয়, বড় ডাক্তার সাহেবকে পেয়েছো? আমি বলি না, আজ হয়তো হাসপাতালের পেছনের রাস্তা দিয়ে পালিয়ে গিয়েছেন, আর নয়তো হাসপাতালের ভিতরেই কোথাও লুকিয়ে আছে। কিন্তু আজ আমি পরিকল্পনা করে এসেছি যে কোনো উপায়ে তার সাথে দেখা করে সবকিছু জিজ্ঞাসা করবই। তারপর অফিস থেকে আমাকে বলা হয়, আর কিছুক্ষণ অপেক্ষা করে অফিসে ফিরে এসো। আমি কল রেখে চা শেষ করলাম আর চায়ের বিল দেওয়ার সময় দেখলাম হাসপাতালের কিছু সিনিয়র ডাক্তার আমাকে দেখে চুপচাপ কোথাও চলে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি টাকাটা দিয়ে দূরে তাদের কাছে গেলাম। তারা চলে যাচ্ছিল। আমি ডেকে বললাম, আরে স্যার থামেন, কোথায় পালাচ্ছেন? আমার ডাক শুনে তারা থেমে গেল। আমি তাড়াতাড়ি তাদের কাছে গেলাম। তাদেরকে দেখে মনে হচ্ছিল না যে তারা আমার সাথে কোনো রকম কথা বলতে চায়। আমি তাদের সাথেও নার্সের মতো করে কথা বলি, অর্থাৎ খুব রাগী কণ্ঠে বলি, আমি জানি বড় ডাক্তার সাহেব এখানেই কোথাও লুকিয়ে আছেন। এই হাসপাতালে অবৈধ অনৈতিক কাজ হচ্ছে, এগুলোর প্রমাণ আমি বের করেই ছাড়ব। ওই সিনিয়র ডাক্তারগুলো খুব শান্ত স্বভাবের ছিলেন। তারা খুব নম্রভাবে আমার কথার উত্তরে বললেন, দেখো, এটা একটা হাসপাতাল, আর যে মেয়ের সম্পর্কে তুমি জিজ্ঞাসা করতে চাও তাকে নিয়ে পুলিশের তদন্ত হয়ে গিয়েছে। না আমরা কোনো অবৈধ কাজ করেছি, আর নাই পুলিশ আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছে। তাই এটাই ভালো হবে যে তুমি তোমার মাথা থেকে এ ভুল ধারণাগুলো বের করে ফেলো। নিজেও শান্তিতে থাকো আর আমাদেরকেও শান্তিতে থাকতে দাও। আর যেখানে বড় ডাক্তার সাহেবের কথা, তিনি সত্যিই কোনো কাজে বাইরে আছেন। তাদের কথা শুনে আমি মেজাজের কণ্ঠেই বলি, হ্যাঁ, আমি জানি ডাক্তার কি কাজ করে। আমার কথা শুনে তারা হাত জোর করে হাসপাতালের পিছন দিকে চলে যায়, যেখানে গাড়ি পার্কিং করা হতো। আর পার্কিং এর এরিয়া থেকে কিছুটা দূরে ছিল হাসপাতালের মর্গ। আজ প্রথম আমি এই হাসপাতালের মর্গ দেখি। যখন ডাক্তারের পিছনে ছোটে পার্কিং এরিয়া গিয়েছিলাম আর তারা তাদের গাড়ি বের করছিলেন, ডাক্তার সাহেবরা যে যার গাড়িতে করে চলে গেলেন আর আমি ওই মর্গের দিকে হাঁটা দিলাম। সেখানে পৌঁছে দেখি একজন দারোয়ান দরজা লাগিয়ে বসে আছেন। আমাকে সেখানে আসতে দেখে সে লোহার গেটটা খুলে বেরিয়ে এসে বললেন, কোথায় যাবে? যদি কোনো লাশ নিতে আসো তাহলে আগে ওই জানালার সামনে কাউন্টারে গিয়ে কাগজপত্র বানাও, ডাক্তারের সই নিয়ে আসো। লোকটার বয়স আনুমানিক 45 থেকে 50-এর মধ্যে হবে। আমি তাকে চাচা করে বললাম, চাচা, আসলে আমি কারো লাশ নিতে আসিনি। ব্যাপারটা হলো, আনুমানিক 10-12 দিন আগে এই হাসপাতালে একটি মেয়ে মৃত্যুবরণ করে। আমার মনে হয় এই ব্যাপারটা হাসপাতাল কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কোনো একটা ঝামেলা আছে মনে হয়। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন?
লোকটি কিছুক্ষণ চুপ থেকে ভেবে বলল, এত সব কিছু তো জানি না, তবে মেয়েটার লাশ এই মার্কেই। লোকটি কিছুক্ষণ চুপ থেকে ভেবে বলল, এত সব কিছু তো জানি না, তবে মেয়েটার লাশ এই মর্গেই আনা হয়েছিল। তার ময়না তদন্তের পর ডাক্তাররা বলাবলি করছিল যে মেয়েটার শরীরের কিছু অঙ্গ ছিল না। আমি নিজের চোখে দেখিনি, কিন্তু ডাক্তাররা যখন বলাবলি করছিল তখন তাদের কথা শুনেছি। এ থেকে বেশি আমি কিছুই জানি না। এই কথাটা শুনে আমার শান্তি লাগলো। আমি হেসে তাকে বললাম, এর চাইতে বেশি আপনাকে আর কিছু বলতে হবে না। আপনি প্রথম ব্যক্তি যে আমাকে সত্য বলেছেন। আমার জন্য এটাই অনেক বেশি। অন্যদের কাছে কিছু জিজ্ঞাসা করলে তারা শুধু ভূতপ্রেতের কথা বলে ওই মেয়েটির অপর নাকি অশরীরীর আসর আছে। তাও আবার 1-2টা নয়, বরং 13টা অশরীরীর আসর। কি যে আজগুবি কথা বলে তারা। দারোয়ান চাচা এই কথা শুনে বললেন, আমিও শুনেছি মেয়েটাকে নাকি ভূতে ধরেছিল, অনেকেই বলাবলি করেছিল। তবে হাসপাতালের ভেতরের কথা আর আমরা কিভাবে জানবো? আমি চলে যাওয়ার আগে দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কি মেয়েটার নাম জানেন? সে বলল, না, আমি মেয়েটার নাম ঠিকানা জানি না। তবে তুমি কে, আর এখানে কেন এসেছো? আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে দেখতে দারোয়ান এই প্রশ্নটি করেছিল। আমি বললাম, আমি একজন সাংবাদিক। এ কথা শোনা মাত্রই দারোয়ান চটে গেল আর বলতে শুরু করলো, আমি তো মনে করেছি হয়তো পুলিশ হবে। যান যান এখান থেকে, আর কখনো এখানে আসবেন না। আমি আর লোকটিকে কিছু বললাম না, আবার হাসপাতালের দিকে হাঁটা ধরলাম। হাসপাতালে পৌঁছে যখন নার্স আমাকে দেখতে পেল, তখন তার দৃষ্টি নিচের দিকে নামিয়ে নিল আর কাউন্টারের ওপরে রাখা শীটের মধ্যে কি যেন দেখতে থাকলো। আমি কাছে গেলে কিছু বলার আগেই সে বলে উঠল, দেখুন, আমি জানি না যে আজ ডাক্তার আসবেন কিনা। আমি তাকে হেসে বললাম, ডাক্তারকে ধীরে সুস্থে আসতে দিন, কোনো তাড়াহুড়া নেই। তাছাড়া একটু আগে কিছু সিনিয়র ডাক্তারদের সাথে আমার দেখা হয়েছে। আজ তো আমি ডাক্তারের সাথে দেখা করেই যাব। আমার মনে আনন্দ ছিল, কারণ আমি যে তথ্যগুলো পেয়েছিলাম সেগুলো শক্ত ছিল এবং সত্য ছিল। যারা বিষয়টা ভূত প্রেত বলে দেখত, অন্তত তারা ওই মেয়েটির চিৎকার তো শুনতে পেরেছে। তার মানে হলো এই হাসপাতালে নিঃসন্দেহে কোনো বেআইনি কাজ চলছে। আমি হাসপাতালের করিডোরে ঘুরতে শুরু করলাম। একসময় হাঁটতে হাঁটতে এক করিডোর থেকে অন্য করিডোরে প্রবেশ করলাম। সেখানে অন্ধকার ছিল, শুধুমাত্র করিডোরের একেবারে শেষ প্রান্তে একটি লাইট জ্বলছিল। আমি যখন ভেতরে যাচ্ছিলাম আমার অনুভব হচ্ছিল এই জায়গাটি হাসপাতালের সবচেয়ে নীরব জায়গা। সেখানে আমি ছাড়া আর কেউ ছিল না। আমি কৌতূহলবশত চারদিকটা দেখতে দেখতে আগে বাড়ছিলাম। একদম শেষে যেখানে লাইটটি জ্বলছিল ওইদিকে একটি লিফট দেখলাম। লিফটের দরজায় লেখা, এই লিফট ব্যবহার করবেন না, এর মধ্যে টেকনিক্যাল ইস্যু আছে, দয়া করে এই লিফট থেকে দূরে থাকুন। লিফটের টেকনিক্যাল ইস্যু আছে, তাই লিফট ব্যবহার করা থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু লিফট থেকে দূরে থাকুন কেন লেখা? লিফটে সমস্যা থাকলে কেউ লিফট থেকে দূরে থাকার নিষেধাজ্ঞা দেয় নাকি আবার? সেখানে আর কোনো লিফট ছিল না। আমি লিফটের কেচি গেট থেকে ভিতরে উঁকি মেরে দেখলাম সেখান থেকে কিছু আওয়াজ আসছে। আমি ভালো করে দেখতেই যাব, এমন সময় ওই কাউন্টারের নার্স আমাকে সেখানে দেখে ধমকের সুরে বলে, আপনাকে বারবার ভদ্র ভাষায় বললে কি কথা মাথায় ঢোকে না? তারপর আমি তার কাছে গেলে সে রাগ চাপিয়ে দিয়ে কণ্ঠে বলে, আপনি তো লিখতে নিষেধাজ্ঞা করেছেন, হয়তো তারপরেও কেন এখানে দাঁড়িয়েছিলেন? আপনি কেন বিষয়গুলো বোঝার চেষ্টা করেন না? যখন ডাক্তার সাহেব আসবেন আপনি তার সাথে দেখা করে নিন। আপনি কোনো গুপ্তচর বা পুলিশ অফিসার নন যে হাসপাতালের যেখানে যখন ইচ্ছা ঘুরে বেড়াবেন। যদি মরতে না চান তাহলে ওই লিফট থেকে দূরে থাকুন, বারবার সতর্ক করছি আপনাকে। নার্স যখন কথাগুলো আমাকে বলছিল তখন সে প্রচণ্ড রকমের রেগেছিল। তার কথা শুনে আমি আর প্রতি উত্তরে কোনো প্রশ্ন করতে পারিনি, একদম চুপচাপ দাঁড়িয়েছিলাম। তারপর আমরা দুজনেই আবার রিসেপশনে চলে আসলাম। সে তার ডিউটিতে চলে গেল আর আমি একটি চেয়ারে বসে রইলাম। আমার মনে তখন এই কথাগুলোই ঘুরছিল যে আমিও নাছোড়বান্দা, এর শেষ না দেখে হাল ছাড়ব না। যখন সত্য উদ্ঘাটন করব তখন সবাই বুঝবে আমি কি জিনিস। এক একজনের মুখ একদম বন্ধ করে দেব। এগুলো ভাবছিলাম, এমন সময় নার্সের টেবিলে থাকা ফোনটি বেজে উঠল। নার্স আমার দিকে ঘুর ঘুর করে তাকাতে তাকাতে কলটি রিসিভ করলো আর বারবার, স্যার ঠিক আছে, আচ্ছা স্যার বলে দেব, জি স্যার, না স্যার বলে কলটা রেখে দিল। কাজ শেষে আমাকে লক্ষ্য করে বলল, বড় স্যার আজ আসবেন না, তার মিটিং আছে, আপনি কাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন আর স্যারের সাথে দেখা করে যাবেন। 3 ঘন্টা যাবত এখানে বসে থাকার পর নার্সের মুখ থেকে এরকম কথা শুনে আমি রেগে একাকার হয়ে গেলাম আর উঠে দাঁড়িয়ে কঠিন গলায় নার্সকে বললাম, আপনারা সবাই একসাথে মিলে ষড়যন্ত্র করছেন, আপনাদের আমি দেখে নেব। এগুলো বলে মাটিতে পা মারতে মারতে সেখান থেকে বেরিয়ে গেলাম। হাসপাতালের বাইরে আমার বাইকটি পার্ক করে রেখেছিলাম। সেখানে গিয়ে বাইকে বসতে আমার মনে পড়ে নার্সের রিসেপশন কাউন্টারে আমার ফাইলটি রয়ে গেছে।
তাই সেটা আনতে আবার কাউন্টারের দিকে হাঁটা ধরলাম। কাউন্টারে পৌঁছে দেখলাম নার্স সেখানে নেই। আমি আমার ব্যাগটা নিলাম। ঠিক এমন সময় আমার চোখ পড়ল ওই করিডোরের ওপর, যেখানে পরিত্যক্ত লিফটটি ছিল, কিন্তু এখন সেটা সম্পূর্ণ অন্ধকার। যখন আমি গিয়েছিলাম তখন একটি লাইট জ্বলছিল শেষের দিকে, কিন্তু এখন কোনো লাইট জ্বলছে না। আমার মনে হলো নার্স ইচ্ছাকৃতভাবে সমস্ত লাইটগুলো অফ করে রেখেছে, যাতে করে কারো দৃষ্টি সেখানে না যায়। আমি এদিক ওদিক তাকিয়ে তাড়াতাড়ি সেই করিডোরের মধ্যে ঢুকে গেলাম, আর ওই পরিত্যক্ত লিফটের কাছে গিয়ে এদিক ওদিক দেখতে লাগলাম। বিদঘুটে অন্ধকারে আমি একা। আমি একবার কাউন্টারের দিকে তাকিয়ে নিশ্চিত হয়ে নিলাম যে নার্স এসেছে কিনা, কিন্তু নার্স এখনো আসেনি। এটা নিশ্চিত হয়ে আমি ওই লিফটের বাটনটি 4 বা 5 বার টিপে দেই, কিন্তু কিছুই হয় না। আমি লিফটের কেচি গেট দিয়ে একটু উঁকি মেরে দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকার এত বেশি কালো ছিল যে কিছুই দেখা যাচ্ছে না। তাই এবার আমি নার্স এসে পড়বে ভেবে তাড়াতাড়ি ওইখান থেকে বেরোনোর জন্য আগে বাড়লাম। যেই নাকি 4-5 কদম সামনে এগিয়েছি, ঠিক তখন আমার পেছন থেকে লোহার ঝনঝন শব্দ হলো। আমি পেছনে তাকালাম, আর যা দেখলাম তা দেখে অবাক হয়ে গেলাম। আমি দেখলাম যে লিফটের লাইট অন হয়ে গিয়েছে, আর ঝনঝন শব্দ করে লিফটটি নিচ থেকে উপরে উঠে আসছে। লিফটের আলোর মধ্যে কেটে কেটে ছায়া পড়ছিল। আমি ভাবলাম লিফট তো বন্ধ ছিল, তাহলে চালু হলো কিভাবে? আমি আবার পিছিয়ে গিয়ে লিফটটা ভালো করে দেখতে শুরু করলাম। লিফট উপরে এসে থেমেছে। সবকিছু ঠিকঠাক দেখে আমি লিফটের কেসি গেট খুলে ভেতরে ঢুকে গেলাম, অর্থাৎ লিফটে উঠে পড়লাম। তারপর উপরে যাওয়ার এবং নিচে যাওয়ার বাটনগুলো দেখলাম। আমি মনে মনে ভাবছিলাম উপরে যাব নাকি নিচে যাব। ঠিক এমন সময় লিফট আপনা আপনি নিচে যেতে শুরু করলো। আতঙ্কে আমি লিফট থামানোর জন্য অনেকবার বাটনগুলোতে চাপ দিলাম, কিন্তু কিছুই হচ্ছে না। লিফট ক্রমাগত নিচের দিকে যাচ্ছে। তারপর হঠাৎ লিফট আবার নিজে থেকেই থেমে গেল। গ্রাউন্ড ফ্লোরে থামলো নাকি নিচের অন্য কোনো তলায়, তা আমি জানি না। লিফট সামনে দেখলাম, সামনে কালো অন্ধকার, শুধু লিফটের আলো জ্বলছে, আর কিছুই বুঝতে পারছি না। তাই আওয়াজ দিতে শুরু করলাম, কেউ আছেন? কেউ আছেন এখানে? হ্যালো। এমন সময় আমার কানের একদম কাছে একটি অস্পষ্ট আওয়াজ শুনতে পেলাম। সাথে সাথে পিছনে ঘুরে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। একটু আগেও আমার মনে হয়েছিল পিছনে কেউ আছে। আমি আবার লিফটে গেলাম, বারবার বাটনগুলোতে চাপতে শুরু করলাম। খটখট আওয়াজ হলেও লিফট চালু হচ্ছিল না। এরকম করতে করতে 10-15 মিনিট হয়ে গেল, কিন্তু কোনো উপায় হচ্ছিল না। আমি ভাবতে শুরু করলাম যে কোন জায়গায় এসে ফেসে গেলাম, এখন এখান থেকে বের হব কিভাবে? লিফটের ফ্যান নষ্ট ছিল, আর আমি ক্রমাগত ঘামছিলাম। তাই পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছে নিলাম। আর কিছুক্ষণ পরে ভাবলাম, এখান থেকে বাইরে যাওয়ার কোনো না কোনো রাস্তা তো অবশ্যই আছে। তাই আবার লিফট থেকে বের হলাম। মনে হচ্ছিল হয়তো আমি হাসপাতালের বেসমেন্টে চলে এসেছি। সেখানে বাসি ছত্রাকের গন্ধ আসছিল, আর মনে হচ্ছিল কোথাও ফ্লোরে পানি পড়ছে। পচে যাওয়া পানির গন্ধও পাচ্ছিলাম। পানি পড়ার টপ টপ শব্দটা ওই সম্পূর্ণ ফাঁকা জায়গায় ধ্বনিত হচ্ছিল। আমি বুঝে গিয়েছিলাম যে এটি কোনো বিশাল এক খালি জায়গা। শেয়ার করলাম, এক জায়গায় একটি লাইট টিমটিম করছে, আর আবছা আলো ফ্লোরের পানিতে ভেসে উঠছে। কতটুকু আলো ছাড়া সব জায়গা বিদঘুটে কালো অন্ধকারে ঘেরা ছিল। অবস্থা এমন যে নিজের হাতও নিজে দেখতে পারছিলাম না। আমি ভাবলাম পাশে কোনো দেয়াল ঘেঁষে হাঁটতে থাকবো, তাহলে কোনো ফিরি বা দরজা তো অবশ্যই হাতে পাবো, বা কোনো লাইটের সুইচ পেলেও আমার জন্য অনেক। এভাবে হাঁটতে শুরু করলাম একটি দেয়াল ধরে, কিন্তু যত সামনে অগ্রসর হচ্ছিলাম ততই আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম, আর আমার নিজের শ্বাসের শব্দই ধ্বনিত হচ্ছিল, যাতে আমার প্রচন্ড ভয় লাগতে শুরু করে। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার পায়ের নিচে কিছু পড়ল, আর চিক করে একটি শব্দ হলো। আমার তো কলিজা কেঁপে উঠছিল। পরে বুঝতে পারলাম সেটি একটি ইঁদুর। আবার ওর সামনে যেতে শুরু করলাম। যেতে যেতে ফের কিছু একটা আমার পায়ের সাথে লাগলো। এবার পা দিয়ে আন্দাজ করার চেষ্টা করলাম এটি কি। মনে হলো একটি কড়াই বা পাতিল হবে। পা দিয়ে সেটাকে লাথি মেরে দূরে সরিয়ে দিলাম, আর সামনে হাঁটতে লাগলাম। একটি বাসন আর ইঁদুর পায়ে লাগার পর আমার হঠাৎ মনে হলো এখানে হয়তো কেউ থাকতো, যে রান্না বাড়া করে এখানেই খেত। তাই ইঁদুর আর বাসন পড়ে আছে। মনে হলো এটা হতে পারে সেই জায়গা, যে জায়গাটা আমি খুঁজছি। এমন সময় আমার পেছন থেকে টিউবলাইটের চিচির শব্দ আসছে। আমি পেছনে তাকালাম, আর দেখলাম খুব দূরে একটি টিউবলাইট জ্বলছে আর নিভছে। আমি অনেকটা এগিয়ে এসেছিলাম। ওই লাইটটা আমার থেকে প্রায় 7-8 গজ দূরে ছিল। তবে এই ঘন কালো অন্ধকারে একটি টিউবলাইট আমার জন্য অনেক উপকারী। ভাবলাম কাছে গিয়ে লাইটটি ঠিক করে নেব, তাহলে আর জ্বলবে নিভবে না। আমি আবার ওই লাইটের সামনে যেতে শুরু করলাম। এটি সেই লাইট ছিল যেটা সামনে বাড়ার আগে একবার দেখেছিলাম। আমি যত ওটার কাছে যাচ্ছিলাম ওটার আলো আস্তে আস্তে কম ছিল। সেখানে পৌঁছানোর পর আমি লাইটটা ছোঁয়ার চেষ্টা করলাম, কিন্তু সেটি খুব উঁচুতে ছিল, তাই ছুঁতে পারছিলাম না। এমন সময় আমার মনে পড়লো সামনে একটি কড়াই বা পাঁচিলের মতো আমার পায়ে লেগেছিল।
সেটির সাহায্যে লাইট পর্যন্ত পৌঁছানো যাবে। আমি আবার দেয়াল ধরে ধরে সামনের দিকে ওই বাসন খোঁজার জন্য যাচ্ছিলাম। তারপর আন্দাজ মতো ওই জায়গায় থেমে বসে পড়লাম আর হাত এদিক ওদিক দিয়ে বাসনটা ধরার চেষ্টা করছিলাম। এমন সময় আমার হাতে বাসনের মতো কিছু একটা লাগে, তবে যেহেতু খুব অন্ধকার ছিল তাই বাসনের পরিবর্তে অন্য কিছু হতে পারে, আবার বাসনও হতে পারে। সেটি ভালো করে ধরছিলাম, ঠিক এমন সময় আমি একটা ঝমঝম আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা শুনে মনে হলো মোটা শিকলের আওয়াজ। আমি চুপ হয়ে দাঁড়িয়ে গেলাম আর ভাবলাম হয়তো ইঁদুর কি কোনো লোহার জিনিসের উপর লাফালাফি করছে। আর যে বাসনটা আমার হাতে লেগেছে সেটা নিয়ে লাইটের সামনে চলে আসলাম। বাসন পায়ের নিচে রেখে লাইটটা হাত দিয়ে মুচড়ে মুচড়ে টাইট করে লাগাচ্ছিলাম। এতে সেটা আরো বেশি টিমটিম করতে লাগলো। ঠিক এমন সময় পিছন থেকে আবার সেই বিকেলের আওয়াজ শুনতে পেলাম। এবার আওয়াজটা আরো বেশি জোরে আসছিল। ইঁদুরের পক্ষে এত আওয়াজ করা কি সম্ভব? আমি অন্ধকারের ভেতরে চুপচাপ দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম। চারিদিকে শুধু অন্ধকারই দেখা যাচ্ছে। অনুভব করার চেষ্টা করছিলাম আমার আশেপাশে কি হচ্ছে। অজানা এক ভয়ে আমার মাথা থেকে ঘাম ছুটতে শুরু করে। এমন সময় হঠাৎ গঙ্গানির শব্দ শুনতে পাই, একটি মেয়েলি কণ্ঠে। আওয়াজগুলো আমি স্পষ্টভাবে শুনতে পেলাম। ওই জায়গায় আমি ছাড়াও অন্য কেউ আছে তা একদম শিওর হয়ে গেলাম। হয়তো আমার অনেক আগে থেকে অন্য অস্তিত্ব এখানে আছে, সেটি মেয়ে নাকি অন্য কিছু। তখন ওই জায়গা থেকে আমার যত দ্রুত সম্ভব বের হতে ইচ্ছে করছিল। ওখানে থাকাটা একদম নিরাপদ মনে হচ্ছিল না। এমন সময় একমাত্র টিউবলাইটটিও ধাপ করে বন্ধ হয়ে গেল। এখন টিমটিম আলোটুকু শেষ। চারিপাশে একদম বিদঘুটে অন্ধকার। সেখানে আমি নিজের শরীরের কোনো অংশ দেখতে পারছিলাম না। হঠাৎ কোনো কিছু হিংস্রভাবে চিবানোর আওয়াজ আসতে শুরু করলো। ভয়ে আর আতঙ্কে এবার আমার হাত পা কাঁপতে শুরু করলো। কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ মনে হলো যে কিছু একটা টেনে হিঁচড়ে আমার দিকে আসছে, আর ক্রমশই ওই হ্যাঁচড়ানোর আওয়াজটা আমার কাছে এসে পড়ছে। বুক কাঁপতে কাঁপতে আমি আবার টিউবলাইটটি এলোমেলো ঘোরাতে শুরু করলাম। যদি কোনো রকমে বাতিটা জ্বলে তাহলে আমার শরীরে যেন প্রাণ ফিরে আসবে। এরপর থেকে আবার ওই আওয়াজ আমার আরো কাছে এসে গেল। এলোপাতাড়ি টিউবলাইট ঘোরাতে ঘোরাতে হঠাৎ জ্বলে উঠলো। আলো দেখে আমার খুব ভালো লাগছিল। সাথে সাথে পিছনের ঘুরে তাকালাম। আলো জ্বলতেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আওয়াজ আসা একদম বন্ধ। আমার শ্বাস প্রশ্বাস খুব জোরে জোরে হচ্ছিল। সেখানে কিছুই ছিল না। লাইটের আলোতে বোঝা যাচ্ছিল যে এটি বিশাল একটি হলের মতো। বিস্তীর্ণ জায়গা, এত বিশাল যে লাইটের আলো সেই হলের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারছিল না। এখনো সামনের অনেকটা অংশ অন্ধকারে আচ্ছাদিত ছিল। ওই জায়গার ডান পাশে আমার চোখ পড়ল কিছু শিকল। শিকলের সামনে পড়ে আছে কিছু হাড় কঙ্কাল আর একটি বড় কালো পাতিল। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে লিফটটা বেশ দূরে ছিল। অদৃশ্য দেখে আমার রক্ত ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। মনের মধ্যে অসম্ভব রকমের অস্থিরতা বিরাজ করছে। টিউবলাইটটি আবার মিটমিট করতে শুরু করলো। একবার জ্বলছে একবার নিভছে। হঠাৎ অনুভব করলাম আমার বাম কানের দিক থেকে কারো ভারী অস্বাভাবিক নিঃশ্বাস ফেলার শব্দ আসছে। ভয়ে আমি প্রচন্ড রকমের কাঁপতে শুরু করি। আমার গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে যায়। ঠোঁট পর্যন্ত কাঁপছিল ভয়ে ভয়ে ভয়ে। আর চোখে আমি বাম দিকে তাকালাম। তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল। ভয়ের মধ্যে আরো বিশালতা বেড়ে গেল। আমি দেখলাম ঠিক আমার কানের কাছে কেউ দাঁড়িয়ে আছে, আমার মতো করে দেয়ালে ঘেঁষে। আমাকে দেখতেই যেন তার মুখে হাসি ফুটে গিয়েছে। আর তাকে দেখতে আমার সম্পূর্ণ শরীর শিহরণ নেমে গেছে। আমি এক লাফে তার কাছ থেকে দূরে সরে গেলাম। মনে হলো যেন আমার কারেন্টের ঝটকা লেগেছে। আমি পড়ে যাই ঠিক ওই কোনায় যেখানে শিকল আর কঙ্কাল ছিল। আমি স্পষ্ট ওই জিনিসটাকে দেখতে পারছিলাম। একটি মেয়ে আকৃতির ছায়ামূর্তি, বিভাজ্য আর ভয়ঙ্কর। তার চোখগুলো হলুদ ছিল, মুখে অসংখ্য আঁচড়ের দাগ। আঁচড়ে আঁচড়ে যেন তার মুখ থেতলে গেছে, আর ওর মুখ থেকে রক্তের লালা পড়ছিল। তাকে দেখে আমার মুখ যেন জমে গেছে। একটু শব্দ করতে পারলাম না। সে তার ঘাড় অস্বাভাবিক রকম ঘুরিয়ে বেঁকিয়ে আমার দিকে আসছিল। আমার কাছে আসতে আসতে একসময় সে বসে পড়ে আর হামাগুড়ি দিতে দিতে পাশের দেয়ালে উঠে যায়। ঠিক যেরকম পোকামাকড় বা টিকটিকি দেয়ালে চড়ে ঠিক সেইভাবে ওই জিনিসটা দেয়ালে উঠে গেছে। ওই সময় টিউবলাইটটি টিম করে জ্বলতে শুরু করে। যখনই লাইট জ্বলে উঠছিল তখনই ওই অস্বাভাবিক অশরীরের দেয়ালে থাকার দৃশ্যটি নজরে পড়ছিল। আমার তখন যে কি অবস্থা হয়েছে তা কাউকে বলে বোঝাতে পারবো না। ওই ভয়ে শব্দে বোঝানো যে কারোর জন্য অসম্ভব। সে আস্তে আস্তে সাইডের দেয়াল থেকে একদম ছাদের দেয়ালে চলে গেল। ওই ভয়ঙ্কর দৃশ্য এখন আমার মনে পড়লে কান্না চলে আসে। তার মুখ বিভৎস, চোয়ালগুলো খুব বড় বড় ছিল, মুখের মধ্যে অনেকগুলো কালো মোটামুটি দাগ। হাত দুটো বানরের হাতের মতো ছিল, আর হাতের মধ্যে শিকল বাঁধা। গায়ে একটি ছেঁড়া পুরনো জামা, পা দেখা যাচ্ছিল না স্পষ্টভাবে। তার চুলগুলো ছোট ছোট ছিল, উস্কো খুস্কো প্রাণহীন চুল। যখন সে ছাদের দেয়ালে উঠে গিয়েছিল
তখন আমি ফ্লোরে পড়ে আছি, নড়াচড়া করার শক্তি নেই। লাইটের টিমটিম আলোতে যখনই তার মুখ দেখছিলাম তখন মনে হচ্ছিল যেন মৃত্যু দেখছি। হয়তো মৃত্যুর কোনো দৃশ্য থাকলে তা এটাই। সে একদম আমার বরাবর উপরে ছিল, দেয়ালের সাথে লেগে, আর আমি ফ্লোরে পড়ে আছি। তার মুখের রক্ত লালাগুলো আমার মাথা বেয়ে চেহারায় পড়ছিল। সেই আতঙ্ক আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমার ইচ্ছা করছিল মরে যেতে, বেহুশ হয়ে গেলেও যেন বেঁচে যেতাম। এমন সময় দেখলাম সে তার চোয়াল খুলে খুব ভয়ঙ্কর কণ্ঠে গর্জন করতে শুরু করলো। তার দৃষ্টি শুধুমাত্র আমার ওপর ছিল। এক মুহূর্তের জন্য এদিক সেদিক তাকায়নি সে। মনে হচ্ছিল যেন আমি তার শিকার, আর সে তার শিকারকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। তার জোয়ারগুলো খুব বড় বড় ছিল। যখনই মুখ খুলে গর্জন করলো তখন সম্পূর্ণ হল একটি বিচ্ছিরি বিভৎস দুর্গন্ধে ভরে গেল। সে আমার উপর প্রায় লাফ দিয়ে পড়বে এমন অবস্থা। ভয়ে আমি হাতের কাছে থাকা ওই কালো ভার্সনটা অশরীরের দিকে ছুঁড়ে মারলাম, কিন্তু ভাগ্য যেন আমার সহায় হতে যাচ্ছিল না। সে বাসন্তী গিয়ে লাগে টিউবলাইটে। এক নিমিষে লাইটটি ভেঙে চুরমার হয়ে যায়, আর সম্পূর্ণ লাইটটি আবার কালো অন্ধকারে ছেয়ে যায়। এটা কি কল্পনা করা যায় যে আপনি একটি অশরীরীর সাথে আছেন আর সম্পূর্ণ অন্ধকার বিরাজ করছে চতুর্দিকে? সে পরিস্থিতিটা আপনার কাছে কেমন মনে হবে? নিশ্চয়ই যে কারো ভয়ের অন্ত থাকবে না। এই দৃশ্য দেখার পর আমার সাথেও তাই হচ্ছিল। আমি তাকে দেখতে পারছিলাম না, শুধু আওয়াজ শুনতে পারছিলাম। শরীরের সবটুকু শক্তি একত্রে করে জোরে জোরে আল্লাহর নাম নিতে নিতে কোনো রকম নিজেকে টেনে হিঁচড়ে লিফটের দিকে নিয়ে যাচ্ছিলাম। পড়ে যাচ্ছিলাম, আবার উঠে লিফটের দিকে দৌড়াচ্ছিলাম। সে এক বিভীষিকাময় দৃশ্য। দৌড়াতে দৌড়াতে আমি আমার পেছনে চিৎকার শব্দ শুনতে পাচ্ছিলাম। কোনো রকম লিফটের কাছে এসে তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেটটা লাগিয়ে দিলাম। চারপাশ বিদঘুটে অন্ধকার। লিফটের ভেতর ঢুকে চিৎকার করতে শুরু করলাম, কেউ আছো? কেউ আছো আশেপাশে? আমাকে বাঁচাও। ও ও আমাকে মেরে ফেলবে, দয়া করে কেউ আমাকে বাঁচাও। আমার ভুল হয়েছে, বাঁচাও আমাকে, আমি একজন সাংবাদিক। আমি লাগাতার চিৎকার করে যাচ্ছিলাম আর বরাবরই এই কথাগুলোই বলছিলাম। সেখানে আল্লাহ ছাড়া আমার আর্তনাদ আর কেউ শুনেছিল না। সেখানে আল্লাহ ছাড়া আমার আর্তনাদ আর কেউ শুনছিল না। আমার আওয়াজ হয়তো সেখান পর্যন্ত সীমাবদ্ধ ছিল। আমার কাছ থেকে 20-30 গজ দূরে মানুষ হয়তো আনাগোনা করছে, কিন্তু সেম দূরত্বে আমার যে কি অবস্থা হচ্ছে তা কেউ জানে না। লিফটের আলোতে আমি দেখতে পেলাম সেই জিনিসটা উপরে ছাদে দেয়াল বেয়ে বেয়ে একদম লিফটের কাছে এসে পড়লো। এক লাফে কেসি গেটের সামনে দাঁড়ালো। ততক্ষণে আমার বোঝা হয়ে গিয়েছিল যে এই গেট খোলা তার জন্য কোনো ব্যাপারই নয়। সাথে সাথে আমি বসে পড়লাম। শরীরের সবটুকু শক্তি দিয়ে লিফটের পেছনের দেয়ালে পিঠ লাগিয়ে পা দুটি দিয়ে কেসি গেট ঠেলে রাখছিলাম। সে অদ্ভুত রকম আওয়াজ বের করে আমাকে ভয় দেখাচ্ছিল। আমিও ভয়ে চিৎকার করছিলাম। চিৎকার করতে করতে আমার গলা বসে আসছিল। ওই জিনিসটা গেট ধরে 2-3 বার ঝাঁকি মারলো আর প্রচন্ড গঙ্গাচ্ছিল, কিন্তু একবারও লিফটের কেসি গেট খোলার চেষ্টা করলো না। মনে হচ্ছিল সে আমার সাথে খেলছে, আমাকে ভয় দেখিয়ে আনন্দ পাচ্ছে। তার খেলা আমার জন্য মৃত্যুর সমান হয়ে দাঁড়িয়েছে। আর আমাকে চিৎকার করতে দেখে সে হাসছে, তার হাসিও বিভৎস। একটু পর সে শান্তভাবে গেটের সামনে বসে পড়ল আর নিজের একটি বানরের মতো হাত গেটের মধ্যে ঢুকিয়ে দিল। আমার পায়ে আস্তে আস্তে হাত বুলাতে শুরু করলো। আমি ভাবলাম এখন নির্ঘাত সে আমাকে মেরে খেয়ে ফেলবে। সে আমাকে সহজে এখান থেকে যেতে দেবে না। আর ওই অশরীরেও এটা বুঝতে পেরেছিল যে আমি পা সরাতে পারবো না। সে হাত বোলাতে বোলাতে একসময় তার বড় বড় পৈশাচিক নখগুলো আমার হাত পায়ের ভেতর ঢুকিয়ে দেয়। আমি চিৎকার করে উঠি, আর ওই জিনিসটা আমার পায়ের মধ্যে গভীরভাবে আঁচড় কাটতে থাকে। আমার পায়ের ক্ষতবিক্ষত জায়গার গোশত খুবলে চাবাতে শুরু করে। আমার গোশতের রক্ত ওর মুখ থেকে পড়ছিল, আর অসহ্য ব্যথায় আমি কাতর হয়ে যাচ্ছিলাম। আমার চিৎকার থামছিল না। এরপরও আমার অন্য পায়ে হাত রাখে আর তার শরীরের সমস্ত শক্তি দিয়ে পাটা চেপে ধরে। আমাকে কষ্ট দেখে ও আবার হাসছিল। সমস্ত বিষয়টা তাকে অনেক আনন্দ দিচ্ছে, স্পষ্ট বোঝা যায়। অসহ্য ব্যথায় আমি কাঁদতে শুরু করি। আমার চোখের সামনে সবকিছু ঘোলা হয়ে আসছিল। মনে হচ্ছিল হয়তো আমি জ্ঞান হারিয়ে ফেলবো। ধীরে ধীরে চোখ বুজে যাচ্ছিল। আমার অন্য পাটা ধরে সে আবার তার হিংস্র নখ দিয়ে আঁচড় কাটতে শুরু করে। নিথর দেহে আমি আবার চিৎকার দিয়ে উঠি। এত ব্যথা হচ্ছিল যা প্রকাশ করার বাইরে। ব্যথা আর ভয় দুটো মিলে আমাকে জীবনের চরম তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন করছিল। কাতরাতে কাতরাতে একসময় আমি বেহুশ হয়ে যাচ্ছিলাম। অনুভব হচ্ছিল যে ওই অশরীরী লিফটের গেট খুলে ভেতরে ঢুকে গেছে আর আমার উপরে বসে অনবরত আঁচড় কাটছে। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হারানোর আগ মুহূর্ত পর্যন্ত আমি এটাই মনে করতে পারি যে সে আমাকে প্রচণ্ডভাবে আঘাত করেছিল। তারপর এক সময় আমার জ্ঞান ফেরে।
আমি দেখতে পাই একটি পরিষ্কার পরিচ্ছন্ন রুমে বেডের উপর শুয়ে আছি। চারিপাশে চিকিৎসা করার বড় বড় মেশিন, আমার সারা শরীরে অসংখ্য পট্টি লাগানো, ছোট বড় অসংখ্য পট্টি লাগানো। পায়ের দিকে নজর যেতেই দেখলাম একটি পা সম্পূর্ণ পট্টি করা, আর অপরটি অর্ধেক পট্টি করা। একটি চোখ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার শরীর একদম নিথর হয়েছিল। তারপরে ওঠার ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু একটু উঠতে পারলাম না, বরং নড়াচড়া করলেই কষ্ট হচ্ছিল। চারিপাশে নজর ঘুরিয়ে মেশিনগুলো দেখছিলাম। আমার বুঝে আসলো যে আমি কোনো একটা আইসিইউ রুমে আছি। এমন সময় রুমের দরজা খুলে একজন লোক ভিতরে আসলো, যার গায়ে সাদা ডাক্তারি কোট ছিল, আর তার সাথে একজন নার্সও ছিল। সেই নার্স যার সাথে আমার অনেক তর্কাতর্কি হতো। ডাক্তার একদম আমার কাছে এসে পড়লেন, আর পা দুটো ভালো করে দেখার পর বললেন, আমি ডাক্তার সালমান, সেই ডাক্তার যার সাথে তুমি অনেক দিন যাবৎ দেখা করতে চেয়েছো। এ কথা শুনে আমি মলিন কণ্ঠে বললাম, ডাক্তার সাহেব এগুলো কি ছিল? ওটা কে? ডাক্তার আমার ক্ষত চোখ আর শরীরটা আবার ভালো করে দেখলো আর বলল, কেউ ছিল না। আমি জানি এসব তুমি নিজে করেছো। তুমি আমাদের পিঠে লেগে আছো, তাই নিজের এই অবস্থা করেছো। তুমি শুধু আমাদের হাসপাতালের নাম খারাপ করতে চাও। আমি বললাম, না স্যার, আমি সত্যি ওই মেয়েটাকে দেখেছি। এই হাসপাতালের বেসমেন্টে মেয়েটি এখনো সেখানে আছে। আমি তাকে স্পষ্ট দেখেছি। ডাক্তার সাহেব বললেন, দেখেছো হয়তো, সবাই এটাই বলে, কিন্তু আমি তো একা নিতে এসেছিলাম। সবাই এটাই বলে, কিন্তু আমি তো একা নিতে এসেছিলাম। লিফটের অবস্থা দেখে নার্স সন্দেহ করেছিল যে তুমি হয়তো বেসমেন্টে গিয়েছো, কিন্তু আমি তো তোমাকে ছাড়া আর কাউকে দেখিনি। দেখো, তুমি আমাকে আমার কাজ করতে দাও। আর তোমার জানার সুবিধার্থে একটি কথা বলে দেই, 12 দিন আগে যে মেয়েটি মৃত্যুবরণ করে সে একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিল, যে নিজেই নিজেকে আহত করে ফেলতো। আর তুমি হয়তো জানো না, ও এত বেশি ভয়ঙ্কর ছিল যে ওর চিকিৎসা করার জন্য আমাদেরকে ওকে বেসমেন্টে রাখতে হয়, কারণ ওর হিংস্রতায় অন্যান্য রোগীদের সমস্যা হতো। যেখানে তুমি ফেঁসে গিয়েছিলে ঠিক ওই জায়গাতেই তার চিকিৎসা চলছিল, কিন্তু অন্য দুর্ভাগ্যবশত আমি ওকে বাঁচাতে পারিনি। আমি আবার বললাম, কিন্তু ডাক্তার সাহেব, ও এখনো সেখানে আছে, আমি দেখেছি তাকে। বিশ্বাস করুন। ডাক্তার সাহেব ধমকে শুধু বললেন, সে ওখানে নেই, মৃত্যুবরণ করেছে। ও নিজেই নিজের শরীরের কিছু অংশ খেয়ে ফেলেছিল, আর এটা করেই মারা যায়। তুমি যদি আরো ইনভেস্টিগেশন করতে চাও তাহলে আবার বেসমেন্টে যেতে পারো। আমার কিছুই বুঝে আসছিল না যে তারা সবকিছু জানার পরেও কেন এই বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। তারাও জানে যে ওইখানে ওই মেয়েটি এখনো আছে। হয়তো তারা তাদের হাসপাতালের বদনাম ওঠাতে চায় না। এজন্যই হয়তো মর্গের দারোয়ান বলেছিল ওই মেয়ের শরীরের কিছু অঙ্গ নেই। এক এক করে সব জিনিসগুলো আমার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছিল। এখানে আশেপাশের মানুষেরা যে মেয়েদের চিৎকারের আওয়াজ শুনতো সেটা ওই মেয়েরই ছিল। সে চিৎকার করে মানুষকে তার দিকে মনোযোগী করে তুলতো। হয়তো ডাক্তার সাহেব সত্যিই কিছু জানেন না, নয়তো হাসপাতালের বদনামের ভয়ে না জানার ভান করে বসে আছেন। এমন সময় নার্স আমার কাছে এসে আমার হাতে ইনজেকশন লাগাতে লাগাতে বলল, ডাক্তার সাহেবই তোমার জান বাঁচিয়েছেন। আমি বারবার বলেছিলাম লিফটের কাছ থেকে তোমাকে দূরে থাকতে, কিন্তু কথা শোনোনি। এখন তোমার পট্টি বদলে দেব। ব্যথা তো পাবে, কিন্তু তোমাকে সহ্য করতে হবে। তারপর সে পট্টি বদলাতে শুরু করলো। আমি আবারও প্রচন্ড রকমের ব্যথা অনুভব করছিলাম। আমি আমার শরীরের ক্ষতগুলোর দিকে তাকালাম। সেগুলোর বিভৎসতা দেখে আমার ব্যথা যেন আরো বেড়ে গেল। আবার বেহুশ হয়ে গেলাম। কিন্তু একটি কথা খুবই চরম সত্য, অসম্পূর্ণ তথ্য ভয়ঙ্কর হয়। অর্ধেক জ্ঞান বিপদের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার এক অদৃশ্য ফাঁদ। অজ্ঞতা অনেক সময় মানুষকে রক্ষা করে, কারণ একজন সম্পূর্ণ অজ্ঞ জানে সে জানে না, কিন্তু অর্ধেক জ্ঞান এটি নীরবে মরণ ফাঁদ পেতে রাখে। অর্ধেক জানা মানুষের মনে এক ধরনের মিথ্যা আত্মবিশ্বাস জন্ম দেয়। মনে হয় সে পুরোটা বোঝে, পুরোটা জানে। এই ভ্রান্ত ধারণা তাকে ঠেলে দেয় এমন এক দুঃসাহসের দিকে যার পরিণতি প্রায়শই হয় ভয়াবহ ধ্বংস। অর্ধেক জানা মানে হলো একটা বিষয়ের কিছু অংশ বুঝে সেটিকে পূর্ণ সত্য মনে করে ফেলা। এই আধা সত্যের উপর দাঁড়িয়ে নেওয়া সিদ্ধান্তগুলো হয় ভঙ্গুর, দুর্বল আর বিপজ্জনক। যেমন একজন অদক্ষ সার্জন যদি শুধু বই পড়ে কয়েকটা পদ্ধতি শিখে অস্ত্রোপচারে হাত দেয়, রোগীর জীবন মুহূর্তে বিপন্ন হতে পারে। ঠিক তেমনি যে ব্যক্তি অর্ধেক আইন জানে সে সহজে নিজের অজান্তেই গুরুতর অপরাধে জড়িয়ে পড়তে পারে। অর্ধেক জ্ঞান এক ধরনের অদৃশ্য বিষ। এটা ধীরে ধীরে আত্মাকে গ্রাস করে, বুদ্ধিমত্তাকে আচ্ছন্ন করে। মানুষ ভাবে সে পথ চিনে নিয়েছে, অথচ সে হাঁটছে অজানা খাদের দিকে। এই ভুল আত্মবিশ্বাস তাকে সতর্ক করে না, থামায় না, বরং তাড়িয়ে নিয়ে চলে আরো গভীর বিপদের মধ্যে। অনেক সময় অর্ধেক জানা মানুষ অন্যদেরও বিপদে ফেলে দেয়। সে পরামর্শ দেয় ভুলভাল, গড়ে তোলে বিভ্রান্তির পরিবেশ। সমাজের স্তম্ভগুলো নড়ে ওঠে যখন সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিরা অর্ধেক জ্ঞানে পরিচালিত হয়। অর্থনীতি, রাজনীতি, চিকিৎসা, প্রযুক্তি সর্বক্ষেত্রেই অর্ধেক জ্ঞানের খারাপ প্রভাব পড়ে। ইতিহাস সাক্ষী বহু যুদ্ধ, বহু বিপর্যয়ের পেছনে ছিল
ভুল ধারণা আর অসম্পূর্ণ বোঝাপড়া। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অর্ধেক জানা মানুষ নিজের ভুল বুঝতেই পারে না। তার মনে হয় সে ঠিক আছে, আর এই অন্ধ আত্মবিশ্বাসী ধ্বংসের নিশ্চিত রাস্তাটি তৈরি করে। নিজেকে জ্ঞানী মনে করে, সে শোনে না অভিজ্ঞদের কথা, খোলা রাখে না শেখার দরজা। অবশেষে সে নিজেকে তো ডোবাই, আশপাশের অনেককেও টেনে নেয় সেই গভীর অন্ধকারে। তাই সতর্ক থাকুন, জানুন বা জেনে নেয়ার চেষ্টা করুন। যদি কোনো বিষয়ে পুরোটা না জানেন, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই জানি? এবং যখনই সন্দেহ হবে, থামুন, জানুন, বুঝুন, তারপর এগিয়ে যান। অর্ধেক জ্ঞানের কুপ্রভাব থেকে নিজেকে আর সমাজকে রক্ষা করুন। মনে রাখুন, অর্ধেক জানা একটি বিষাক্ত ফল, যা বাইরে থেকে মিষ্টি মনে হলেও ভেতরে লুকিয়ে থাকে নিশ্চিত ধ্বংস। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি। ঘটনাটির সময়কাল 1975 কি 76 সাল। আর ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার বাড়ি ওই হাসনাবাদে, তার নাম হচ্ছে নিরাপদ। এই নিরাপদ বাবু উনি পেশায় ছিলেন একজন নৌকা চালক, মানে বোটম্যান। তবে উনি বোটম্যান বলতে এমন বোটম্যান ছিল না যে মানুষ ওই যে খেয়া ঘাটে মানে মানুষ পারাপার করে না, এমনটা নয়। উনি নৌকায় মালামাল টানতেন। ওনার নৌকাটি আকারে বেশ বড় ছিল। আগে কি হতো, মানে বর্ষাকালে এই নৌপথেই মালামাল, বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে সড়ক পথে খুব মানে যাওয়াটা অনেক কঠিন, দুর্গম আছে না, এখনো তো গ্রাম অঞ্চলে অনেক জায়গা আছে যেখানে সড়ক পথে যাওয়াটা অনেক কঠিন হয়। আমি তো এই মুহূর্তে সুনামগঞ্জ আছি। সুনামগঞ্জে হাওড় এলাকাগুলোতে সড়ক পথে মালামাল বহন করা বা এমনিতেও যাওয়া অনেক কঠিন। সেখানে নৌকা বা ট্রলার এগুলোই সবচেয়ে ভালো মাধ্যম যাওয়ার জন্য। ঠিক তেমনি এখনো কিন্তু অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে নৌকাতে যাওয়াটা অনেক সহজ। উনি যেহেতু ওই সময়ে প্রত্যন্ত অঞ্চলগুলোতে মালামাল পৌঁছে দেওয়ার কাজটি করতেন নৌকায়, ওনার নৌকায় উনি সহ আরো 2 জন ব্যক্তি ছিলেন, মানে তার সহকর্মী এবং তার স্টাফ। নৌকাটি আসলে গুণ টানা নৌকা। আমরা যে বলি না গুণ টানা নৌকায় যে একজন মানে একটা দড়ি নিয়ে টানতে থাকে, পাড়ে দাঁড়িয়ে টানতে থাকে এবং নৌকাটি এগিয়ে যেতে থাকে। নৌকাটি আসলে এরকম নৌকা ছিল। আবার পালতোলা, মানে ওটার সাথে কয়েকটা বিষয় যুক্ত ছিল। এক হলো পালতোলা, আবার গুণ টেনেও নিয়ে যাওয়া যায়, আবার নৌকা বৈঠা দিয়ে বেয়েও নেওয়া যায়। যদি স্রোতের অনুকূলে থাকে তাহলে মোটামুটি নৌকা খুব ভালো চলতে থাকে। এখন যেখানে যেই পরিবেশ আর কি, সেই পরিবেশ অনুযায়ী নৌকাটা সেভাবে তারা ব্যবহার করে চালাতেন। সেটা কোনো যন্ত্রচালিত নৌকা ছিল না, একটা ম্যানুয়াল নৌকা ছিল আর কি। যাই হোক, উনি আশেপাশ এলাকাগুলোতে মালামাল সরবরাহ করতেন, এভাবে চলে যাচ্ছিল তার। একবার কি হলো, ওনাদের যেই জায়গা মানে হাসনাবাদ, সেখান থেকে অনেক দূরে সুন্দরবনের কাছাকাছি একটা জায়গা হেমনগর ঘাট। এই হেমনগর ঘাটে কিছু মালামাল পৌঁছে দেওয়ার অর্ডার আসে। ওই সময়ে ওই নৌকাতে হেমনগর ঘাট পর্যন্ত পৌঁছতে প্রায় 5 দিন সময় লেগে যেত। 5 দিন কিন্তু কম সময় নয়। আর হোসনাবাদ থেকে যেখান দিয়ে যেতে হতো, সেই যেই নদীটা, এই নদীটার নাম হচ্ছে ইসামতি নদী। এটি হোসনাবাদ থেকে বিভিন্ন জায়গা দিয়ে বের হয়ে ভিন্ন নামে আবার বের হয়ে এটি হেমনগর ঘাটের ওদিকে চলে গেছে এবং যাওয়ার সময় সুন্দরবনের কিছু এরিয়া পার হয়ে সেটা যেতে হয়। এখন যেহেতু 5 দিনের একটি পথ, এটি কিন্তু কম না, কিন্তু অনেক অনেক পথ, কিন্তু দূরত্ব কিন্তু 45 থেকে 50 কিলোমিটারের মতো। যদিও বা বর্তমান সময়ে নৌকায়, ইঞ্জিন চালিত নৌকায় 45 থেকে 50 কিলোমিটার কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু ওই সময় কিন্তু আসলে অনেক সময় লাগতো। কারণ ওইভাবে ম্যানুয়ালি এটা যেতে হবে, সন্ধ্যার পরে নৌকা চালানো যায় না, এই রকম বিভিন্ন রকম সমস্যা ছিল, যার কারণে দিনের আলো যতটুকু চালানো যায়। ওনারা এই অর্ডারটা প্রথমে নিলেন, এই কারণে নিলেন কারণ এই অর্ডারটা পাওয়ার কারণে দেখা যেত যে ওনাদের বেশ একটা প্রফিট হতো। কিন্তু নিরাপদ বাবুর পরিবার থেকে বারবার নিষেধ করছিল যে না, এত দূরের পথ, যেতে 5 দিন আবার আসতে 5 দিন, মানে 10 দিন। আর ওনার পরিবারে কর্মক্ষম উনি একজন মাত্র পুরুষ মানুষ ছিলেন,
বা ছোট ছোট বাচ্চা ছিল। এখন একটা পরিবারের কর্তা 10 দিন বাড়িতে থাকবে না, স্বাভাবিকভাবেই কিন্তু পরিবারের সদস্যদের একটু দুশ্চিন্তা তো হবেই। ওনার ওয়াইফ রাজি হচ্ছিলেন না, কিন্তু তারপরেও ওনার ওয়াইফকে বোঝালেন যে 5 দিনে আমার যতটুকু ইনকাম হবে প্রায় 15 দিনের ইনকাম হবে আমার, তাহলে জিনিসটা আমরা তো ক্যান্সেল করতে পারি না, এই অর্ডারটা আমাদেরকে ধরে রাখতে হবে। যাই হোক, ওনার ওয়াইফকে উনি বোঝান, ওনার ওয়াইফ রাজি হন, ওনার প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু কি হয়, ওনাদের এক নিকট আত্মীয়, মানে এই নিরাপদবাবুর এক নিকট আত্মীয় মারা যাওয়ার কারণে ওনাদের যাত্রা 2 দিন ডিলে হয়ে যায়। একজন আত্মীয় মারা গেছে, তার সৎকার করতে হবে, তারপর তাদেরকে সান্ত্বনা দিতে হবে, সেখানে যেতে হবে, আবার আসতে হবে বাড়িতে, মানে তারপরে আবার মাল লোড দিতে হবে নৌকায়, সবকিছু মিলিয়ে 2 দিন ডিলে হয়ে যায়। নৌকায় যখন মাল লোড হচ্ছিল, তখন যারা লোড করছিল, যে সমস্ত শ্রমিকরা, তারা নিরাপদবাবুর কাছে জিজ্ঞেস করলেন যে এই মালামাল কোথায় যাবে। তখন নিরাপদবাবু বললেন যে হেমনগর ঘাট যাবে। তখন বলছেন যে হেমনগর ঘাট যাবা, তো ওই দিকে যাওয়ার পথে কিন্তু 2টো জায়গা আছে, এই জায়গা কিন্তু ভালো না, ওই জায়গায় দোষ আছে, সাবধানে যেও কিন্তু। তখন বলে 2টো জায়গা কোন জায়গা, নাম কি? ওনারা ওইভাবে নামটা বলতে পারেননি, বলেছে যে তুমি খোঁজ খবর নিয়ে যেও। আসলে নিরাপদবাবু উনি এগুলোতে গুরুত্ব দেননি। একে তো এই অর্ডারটা ওনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, ভালো একটা ইনকাম হতো, আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু রাতের বেলা চলাফেরা করেন, এই সমস্ত টুকটাক ভয় ভীতির ঘটনা হরহামেশাই ঘটতে পারে, এই ধরনের মানসিক একটা প্রস্তুতি তাদের থাকে। সুতরাং সে আসলে এই বিষয় নিয়ে খুব একটা গুরুত্বই দেয়নি। নৌকাতে শুটকি মাছ, শসা এবং মোটামুটি কিছু ধরনের সবজি জাতীয় জিনিস ছিল আর কি, এই মালামালগুলো পৌঁছে দিতে হবে। ওনারা রওনা শুরু করেন ফজরের আজানের পরপরই হাসনাবাদ থেকে। তো যাওয়া শুরু করেছেন, তো যাচ্ছেন, সমস্যা হচ্ছে না। আর এই নৌকাগুলো তো আকার একটু বড় থাকে, নৌকার মধ্যেই রান্নার ব্যবস্থা, নৌকার মধ্যে ছোট একটা ওয়াশরুম রয়েছে, আপনারা কিন্তু এখনো দেখবেন যে ট্রলারে এরকম থাকে। এই কারণে নৌকার মধ্যে ঘুমানো, সবকিছু নৌকার মধ্যেই ব্যবস্থা রয়েছে। মোট লোক 3জন নৌকাতে আছেন, নৌকা নিয়ে যাত্রা শুরু করেন। যেখানে খাবার ফুরিয়ে যায় সেখানে কাছাকাছি কোনো ঘাট থেকে আবার খাবার কিনে নেন, এইভাবে যাচ্ছিলেন। সময়টা ছিল এপ্রিল মাসের দিকে, যখন কালবৈশাখী ঝড়ের একটা সময় রয়েছে। যেহেতু সুন্দরবনের কাছাকাছি দিয়ে যেতে হবে, স্বাভাবিকভাবেই উপকূলীয় অঞ্চল। 4র্থ দিন যখন তাদের আর 1 দিনের পথ বাকি আছে, তখন একটা জায়গায় চলে আসেন। ওই জায়গাতে আসার পরে স্থানীয় প্রশাসন থেকে বলা হয় যে নৌকা এখন এই ঘাট থেকে আর ছাড়া যাবে না, কারণ হচ্ছে ঝড়ের আভাস পাওয়া গেছে, এই কারণে নৌকা ছাড়া যাবে না। কিন্তু ওনাদের তো যাওয়াটা খুব জরুরি ছিল। এখন ওনারা কি করবেন? বলা হচ্ছে যে রাতে তো যাওয়া যাবেই না কোনোভাবে, দিনের বেলা যদি আবার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে। ওনারা আবার কি করতেন, রাতের বেলাও কিন্তু নৌকা চেষ্টা করতেন নৌকা নিয়ে যাতে একটু পথ এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু রাতের বেলা যাওয়াটা একটু টাফ থাকে, যদি বাতাস অনুকূলে থাকে তাহলে পাল তুলে নৌকাটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। যেহেতু নৌকা লোডেড, নৌকা বৈঠা বেয়ে কিন্তু সেটা সামনের দিকে এগিয়ে নেওয়া বেশ কঠিন হয়ে যায়। দেখ, ওনারা যে কাজটি করেন সেটি হচ্ছে এই নৌকাটি ঘাট থেকে সরিয়ে এনে এমন একটা জায়গায় রাখেন। ওনারা দেখতে পান যে ওই নদীর ওই জায়গা থেকে ছোট্ট একটা খালের মতো চলে গেছে, ওই খালের 2 পাশে বড় বড় জঙ্গল রয়েছে, গাছগাছালি আছে, জঙ্গল রয়েছে। উনি চিন্তা করলেন নৌকা যদি ঘাটে বাঁধা থাকে এবং বড় ধরনের ঝড় আসে তাহলে নৌকার ক্ষতি হতে পারে। যদি এই খালের মধ্যে নৌকাটি ঢুকিয়ে দেই, আশপাশ তো গাছে পরিপূর্ণ, তাহলে বাতাস হলেও ওই গাছে লেগে যাবে, নৌকার গায়ে বাতাস ওইভাবে লাগবে না এবং নৌকার কোনো ক্ষতি হবে না। এই চিন্তা করে ওনারা যেটা করেন, বিশেষ করে নিরাপদ বাবুর নির্দেশনায় অন্য 2জন নৌকাটি নিয়ে যান ওই খালের মধ্যে। তো ওনারা যখন যখন নিয়ে যান তখন সন্ধ্যা হয়ে গেছে।
আশেপাশের লোকজন তেমন ছিল না। কয়েকজন যদিও বলছিল যে তোমরা নৌকা কোথায় নিয়ে যাও, ওনারা বলেন যে ওই যে খালের ওদিকে নিয়ে যাই। বলে না না, ওইদিকে নিও না, জায়গাটা ভালো না। কিন্তু ওনারা আসলে ভ্রুক্ষেপ করেননি। আর যেহেতু কয়েকজন বলেছিল ওনারা ভ্রুক্ষেপ করেননি, তারাও আসলে বিষয়টা নিয়ে আর কোনো মাথা ঘামাননি, মানে ওইভাবে জোর করেননি। ওনারা নৌকা ওই খালের মধ্যে নিয়ে যান এবং একটা জায়গায় গিয়ে একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে নৌকাটা বেঁধে রাখেন। যেহেতু দুপাশে গাছের সারি, জঙ্গলের মতো, বেশ ঘন জঙ্গল আর কি, সুতরাং ঝড় হলেও কোনো সমস্যা হবে না। ওনারা নৌকার মধ্যে ঢুকে পড়েন। আর নৌকার মধ্যে তো আপনারা জানেন যে ওই টাইপের বড় নৌকাগুলোতে একটা কেবিনের মতো থাকে, শোয়ার জায়গা রয়েছে। তো ওনারা রাতের বেলা সন্ধ্যার পর পরই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। রাত আনুমানিক 11টা, 11:30 বাজে। হঠাৎ করে ওনাদের মধ্যে একজনের ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যাওয়ার কারণ হচ্ছে ওনার কাছে মনে হয়েছে হঠাৎ করে নৌকা দুলে উঠেছে। মনে হচ্ছে যে কেউ ওই নৌকা ধরে নাড়াচ্ছে, একবার ডান পাশে মানে হেলানোর চেষ্টা করছে, আবার বাম পাশে হেলানোর চেষ্টা করছে, এরকমটা। প্রথমে উনি ভেবেছিলেন যেহেতু ঝড় হওয়ার কথা রয়েছে, মনে হয় ঝড় হচ্ছে এবং ঝড়ের কারণে নৌকাটা এইভাবে দুলছে। কিন্তু যেহেতু ওনারা এক্সপার্ট বোটম্যান ছিলেন, কোনটা ঝড়ের দুলুনি আর কোনটা মানুষের দুলুনি এটা ওনারা টের পেতেন। তো ওনার কাছে মনে হয়েছে যে এটি বাতাসের কারণে দুলছে না, এটি অন্য কোনো কারণে দুলছে। উনি বিষয়টি পরখ করার জন্য যে আসলে কি কারণে দুলছে, উনি নৌকার ভেতর থেকে একটু বাইরে মানে উকি দেন। উকি দিয়ে দেখেন যে না, বাইরে তো কোনো বাতাস দেখা যায়, মানে বাতাসের কোনো শব্দ শোনা যায় না, বা গাছপালাও সেভাবে নড়ছে না, হালকা নড়ছে, কিন্তু নৌকা এইভাবে দুলছে কেন? উনি চিন্তা করেন যে ঢেউয়ের কারণে এরকম হচ্ছে কি। উনি ঢেউয়ের দিকেও তাকান, অন্ধকারেও বুঝতে পারেন যে ওই খালের মধ্যে ওই রকম ঢেউও নেই, কিন্তু নৌকা ওইভাবে তুলছে। উনি একটু ভয় পান। ভয় পাওয়ার পরে একটু ভেতরে চলে আসেন, আবারও ভেতরে এসে সাথে থাকা অন্য দুইজনকে ডেকে তোলেন। ওনারা জিজ্ঞেস করেন কি হয়েছে? বলে এই যে দেখো নৌকা তুলছে। তখন বলে বাতাসের কারণে তো নৌকা তুলতে পারে। তখন বলে না, আমি দেখেছি বাতাস নাই বাইরে। বলে তাহলে স্রোতের কারণে হতে পারে, ঢেউয়ের কারণে? বলে না, ওরকম ঢেউও নাই। তখন দুইজনই বাইরে বের হয়ে, মানে আর অন্য দুইজন, মোট তিনজনই বাইরে আবার বের হয়ে এসে দেখে হ্যাঁ কথা সত্য, নৌকা দুলছে। মনে হচ্ছে কোনো মানুষ দোলাচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। যেহেতু নিরাপদবাবুর সাথে থাকা দুজন ব্যক্তি তারা ভয় পাচ্ছিলেন, তো নিরাপদবাবু উনি দুইজনকে আশ্বস্ত করেন, আরে ভয় কিসের, আমরা তিনজন মানুষ আছি, এরপরে যদি ভয় পাই তাহলে তো যারা ভয় দেখাচ্ছে ওরা তো আরো সুযোগ পাবে, ভয় কিছু নাই, চল নৌকার ভিতরে চল। ওনারা নৌকার ভিতরে আবার তিনজন ঢুকে যান, আবার ঘুমানোর চেষ্টা করেন। হঠাৎ করে একটি শব্দ পান, মনে হলো নৌকার মাথার দিকে লাফ দিয়ে কোনো কিছু উঠেছে, ভারী কিছু। তখন নিরাপদবাবু উনি নৌকার যে জানালা থাকে, জানালাটা একটু ফাঁকা করে সামনের দিকে তাকান, দেখেন কালো কিছু একটা ছায়ামূর্তি নৌকার উপরে হাঁটাহাঁটি করছে। তিনি চিন্তা করেন কি এইটা, দেখে মানুষ না অন্য কিছু, না কোনো প্রাণী। তখন তিনি নৌকার বাইরে বের হন না, কিন্তু নৌকার ভেতর থেকেই, নৌকার তো বিভিন্ন জায়গায় ফুটো রয়েছে, সেখান দিয়ে দেখার চেষ্টা করছেন। তিনি দেখতে পান বড় আকৃতির একটি কালো বিড়াল। এই বিড়ালটি ওই নৌকায় যে মালামালগুলো আছে সেগুলো দেখছে কোথায় কি আছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ওই নৌকাতে অন্যান্য মালামালের সাথে অনেক শুটকি মাছ ছিল। শুটকি মাছগুলো বিভিন্ন ঝুড়ির মধ্যে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় রেখে দেওয়া হয়েছিল। তো বিড়াল কি করছে, ওই মাছের যেই ঝুড়িগুলো সেই জায়গাগুলো বারবার শুকছে এবং চেষ্টা করছে সেখান থেকে কিছু বের করার জন্য, কিন্তু পারছে না। এরপরে কি হলো যে ওই বিড়ালটি একই রকম ভাবে যেভাবে উঠে এসেছিল সেভাবে লাফ দিয়ে আবার ওই ঝোপের মধ্যে নেমে চলে যায় এবং অদৃশ্য হয়ে যায়।
যখন বিড়ালটি লাফ দিয়ে নামে তখন নৌকাটি বেশ জোরে দুলে ওঠে। আসলে মানে কোনো একটা মানুষও যদি লাফ দিয়ে নামে তাহলে নৌকা এইভাবে এত বড় একটা লোড নৌকা দুলে ওঠার কথা নয়, কিন্তু নৌকাটি দুলে ওঠে। নিরাপদবাবু বিষয়টি দেখেন, কিন্তু নৌকার অন্য সদস্যদের কাছে বিষয়টি শেয়ার করেন না। বিষয়টি শুধু বিড়াল বলে চালিয়ে দেন। এটা যে প্যারানরমাল কিছু হতে পারে এমন কিছু আঁচ অন্যদেরকে করতে দেননি, তাহলে ওনারাও ভয় পাবেন। ওনারা যেটি করেন যে ওনারা সিদ্ধান্ত নেন যে রাতের বেলা ওনারা ঘুমাবেন না। ওনাদের কাছে মোমবাতি ছিল, মোমবাতি জ্বালিয়ে 3 জন গল্প করে কাটিয়ে দেবেন। ওনারা যখনই মোমবাতি ধরাচ্ছেন তখনই মনে হচ্ছে কেউ ফু দিয়ে ওই মোমবাতিটি নিভিয়ে দিয়েছে, কিন্তু নৌকার চারদিক থেকে তো বন্ধ করা ছিল, ভেতরে কিন্তু বাতাস আসছে না। আর বাতাসে যদি বন্ধও হয় তাহলে কিন্তু একটু নিবু নিবু হবে, তারপর বন্ধ হবে। যদি দমকা বাতাসে হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু মনে হচ্ছে কেউ কাছে থেকে ফু দিয়ে বারবার ওই মোমবাতিটি নিভিয়ে দিচ্ছে। তখন ওনারা খুব ভয় পাচ্ছিলেন, তারপরও ওনারা ঈশ্বরের নাম জপছিলেন। এইভাবেই ওনারা রাত পার করে দেন। পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি, মানে ওই রাত্রে। সকালবেলা যখন ওনারা নৌকা থেকে বাইরে বের হন তখন ওনারা দেখতে পান যে নৌকার সামনে এবং পেছনে 2 জায়গাতেই গাছ পড়ে রয়েছে। এখন নৌকা বের করবে কিভাবে তারা? ওনারা চিন্তা করলেন যে স্থানীয় কিছু মানুষের সাহায্য সহযোগিতা নেই, তাছাড়া তো এই গাছগুলো সরানো সম্ভব নয়। তো ওনারা কিছুটা দূরে গিয়ে কিছু মানুষদেরকে ডাকেন। তখন ওই মানুষগুলো জিজ্ঞেস করেন, তোমাদের নৌকা কোথায় ছিল? বলে, এই যে এই খালের মধ্যে যে 2 পাশে ঝোপঝাড় রয়েছে সেখানে ছিল। বলে, বলো কি, আমরা তো দিনের বেলায় সেখানে যাই না। ওই জায়গা তো খুব ভয়ানক একটি জায়গা, তোমরা সারা রাত ওইখানে ছিলা? তোমাদের সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেনি? তখন ওনারা আসলে ওইভাবে স্বীকার করেন না যে না, আমাদের সাথে কিছু ঘটেনি। বলে, ওই জায়গাটা তো খুব ভয়ঙ্কর। কারণ হচ্ছে ওই জায়গাতে মানুষদেরকে কবর দেয়া হয়, আর কবরটা হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে দেয়া হয়। অনেক সময় দেখা যায় অনেক গরিব মানুষ যাদের কাঠ কিনে একটি মৃতদেহ দাহ করার মতো সামর্থ্য নেই, তারা অনেক সময় তাদের প্রিয়জনকে ওই জঙ্গলের ওইখানে এসে দাফন করে চলে যান। আবার অনেক ছোট বাচ্চাদেরকে কিন্তু দাহ করা হয় না, তাদেরকে কবর দেয়া হয়। ওই জঙ্গলের ওখানে এসে তারা কবর দিয়ে যান। আর বিভিন্ন সময় ওই দিক দিয়ে যাওয়ার সময় মানুষ ভয় পেয়েছে, এই জন্য ওই দিক দিয়ে মানুষ যায় না। তখন স্থানীয় লোকদের কাছ থেকে তারা ঘটনা শুনে গত রাত্রের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সত্যতা তারা বুঝতে পারেন, কিন্তু তারা বিষয়টি প্রথমে স্বীকার করে না। তখন তারা বলে যে সামনে পেছনে তো গাছ পড়েছে, আপনারা একটু সহযোগিতা করুন যাতে আমরা নৌকাটি বের করতে পারি। কিন্তু স্থানীয় মানুষরা আসলে তারাও ব্যস্ত ছিল, সবাই খেটে খাওয়া মানুষ, তারা ওইভাবে আগ্রহী হয়নি। তখন নিরাপদবাবু এবং সাথে 2 জন থাকা ওনারা চিন্তা করলেন যে তাহলে আমরাই চেষ্টা করি গাছগুলো সরানোর জন্য। কিন্তু এর মধ্যে একটা গাছ এত বড় ছিল যে ওটি না কেটে আসলে নৌকা বের করা খুবই কঠিন ব্যাপার। তারা সারাদিন চেষ্টা করে ছোটখাটো বেশ কিছু গাছ অপসারণ করতে পারলেও মেইন যে গাছটি, যেটি তাদের পথ আগলে দাঁড়িয়েছিল, মানে তাদের যাওয়ার জন্য যেই পথটি, সেই পথটির পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেটি তারা নড়াতে চড়াতে পারছিলেন না। তখন তারা সিদ্ধান্ত নেন, যেহেতু বিকাল হয়ে গেছে, আজকে আর সম্ভব হবে না, নৌকা বের করতে পারবো না, আজকে রাত্রেও আমাদেরকে এখানেই থাকতে হবে। এখন নিরাপদবাবুর সাথে অন্য যে 2 জন ছিল, যে সহকর্মী, তারা এখানে কোনোভাবে রাত থাকতে রাজি না। তখন নিরাপদবাবু অভয় দিলেন যে আরে কিছু হবে না, ভয় নেই, আমরা 3 জন আছি না, আমরা ঈশ্বরের নাম নিব, সুতরাং ভয়ের কিছু নেই। যাই হোক, ওনারা রাত্রে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। শুয়ে পড়ার বেশ খানিকক্ষণ পর এদের মধ্যে একজন, তিনি বলেন যে ওয়াশরুমে যাব। এখন যদিও নৌকার মধ্যেই ওয়াশরুম রয়েছে, এখন তিনি বললেন যে না, আমি নৌকার ওয়াশরুমে যাব না,
আমি নৌকা থেকে নেমে এই যে ঝোপের মধ্যে যাব। তখন অন্য দুজন নিষেধ করেন যে না, রাতের বেলা যাওয়াটা ঠিক হবে না। বলে না, হাতে তো লাইট আছে, টর্চ লাইট আছে, সমস্যা কি, টর্চ লাইট নিয়ে যাব। তখন অন্য দুইজনের নিষেধ সত্ত্বেও একজন টর্চ লাইট নিয়ে ওই ঝোপের ইসে যান। তবে অন্য দুইজন জেগেছিলেন যে ও না আসা পর্যন্ত আমরা জেগে থাকবো, তো যদি বিপদ আপদ হয়। আর জিনভূত তো পরের কথা, এমনিতেও তো সাপ বা অন্যান্য পোকামাকড়ও তো তাকে ক্ষতি করতে পারে, এই জন্য তারা জেগে থাকবেন আর কি। তো এভাবে 5 মিনিট 10 মিনিট হয়ে যায়, ওনার কোনো সারা শব্দ পাওয়া যায় না। যখন 15-20 মিনিট হয়ে গেছে, তখন নিরাপদবাবু এবং তার সাথে থাকা আরেকজন সহকর্মী তার নাম ধরে ডাকাডাকি শুরু করেছে। একজন নৌকার এক মাথায় গিয়েছে, আরেকজন নৌকার আরেক মাথায় গিয়েছে। দুইজন টর্চ লাইট হাতে নিয়ে ওই ঝোপের মধ্যে টর্চ লাইট মারছে এবং তার নাম ধরে ডাকছে, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে নিরাপদবাবু ওনার টর্চের আলোতে দেখেন যে ওনার যে সহকর্মী নৌকা থেকে নেমেছিল, সে মানে মনে হচ্ছে সে একটা প্যান্ট পরা ছিল আর খালি গায়ে ছিল। তো অনেক সময় দেখা যায় যে কোনো একটা মানুষ যদি উপর হয়ে পড়ে থাকে, কেউ যদি পা ধরে টানতে টানতে তাকে নিয়ে যায়, কেমন দেখা যায়, ঠিক তেমনই মনে হচ্ছিল। টর্চ লাইটের আলোতে দেখছিলেন যে ওনার ওই সহকর্মীকে সে উপর হয়ে পড়ে আছে এবং কিছু একটা পেছন থেকে টেনে আস্তে আস্তে জঙ্গলের ভেতর দিকে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে নিরাপদবাবু জোরে একটা চিৎকার করে ওঠেন এবং তার অন্য সহকর্মীকে ডাক দেন, বলে চল চল তাড়াতাড়ি চল, ও মনে হয় বিপদে পড়েছে। তখন তারা দুজন যান, গিয়ে একটা ভয়ানক দৃশ্য দেখেন ওনার ওই সহকর্মীর যেই মাথা, এটি ওই মাটির মধ্যে ঢুকিয়ে রেখেছে গলা পর্যন্ত, এবং ওই লোকটি হাত পা ছটফট করছে, মানে নাড়াচাড়া, মানে ছোড়াছড়ি করছে আর কি। তখন ওনারা দুইজন মিলে তাকে মাটির ভেতর থেকে তার মাথা টেনে বের করেন, আর একটু হলেই তিনি মারা যেতেন। যাই হোক, এই যাত্রায় তিনি প্রাণে রক্ষা পান। তাকে নৌকায় নিয়ে আসা হয়, দুইজন ধরাধরি করে নৌকায় নিয়ে আসেন। তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন বলে যে সে যখন ওয়াশরুম করা শেষে ফিরছিল, তখন ভয়ঙ্কর একটি শব্দ শোনে। কেউ পেছন থেকে বলে ওঠে, তোরা এই জায়গায় কেন এসেছিস? প্রথম রাত ছিলি, কিছু ক্ষতি তো করিনি, আজকেও কেন থাকলি, কেন গেলি না? এই জায়গা আমাদের, এখানে কেউ আসবি না, সকলের আশা এখানে বারণ। তারপরে তার আর কিছু মনে নেই। ওরা সারা রাত এবারও জেগে কাটান। পরের দিন সকালবেলা স্থানীয় মানুষদেরকে সব ঘটনা খুলে বলেন যে আমরা খুব বিশাল একটা বিপদে পড়েছি, আপনারা আমাদেরকে যদি সহযোগিতা না করেন তাহলে আমরা প্রাণ নিয়ে ফিরতে পারবো না এখান থেকে। ওনাদের এই বিপদের কথা শুনে স্থানীয় মানুষদের মনে দয়া হয় এবং তারা সকলে এগিয়ে আসেন। তারা ওই গাছটি এখান থেকে সকলে মিলে কেটে অপসারণ করেন, পথটি উন্মুক্ত করে দেন এবং নৌকা নিয়ে বের হন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে সুন্দরবনের কাছাকাছি তো জোয়ার ভাটা হয় নদীগুলোতে, তো চাইলেই কিন্তু মানে সবসময় নৌকা বের মানে করা সম্ভব হয় না, জোয়ার ভাটার সময়টা মিলিয়ে বের করতে হয়। যার কারণে ওনারা কিন্তু চেষ্টা করেছিলেন যে যাতে ভাটার সময় কাজ করবে, জোয়ারের সময় কাজটা স্থগিত থাকবে। তো ওইভাবে সময় মিলিয়ে করতে গিয়ে ওনারা একদিনে 3 জন মিলে কাজ শেষ করতে পারেননি। আর ওনাদের হাতে তো ওইরকম ইকুইপমেন্ট ছিল না, করাত ছিল না, দা ছিল না, যতটুকু ছিল সেগুলো দিয়ে করার চেষ্টা করেছেন। স্থানীয় মানুষদের কাছ থেকে টুকটাক সহযোগিতা নিয়েছিলেন, তারা ইকুইপমেন্টস দিয়ে হেল্প করেছিল, কিন্তু মানে শ্রম দিয়ে হেল্প করেনি। যদিও পরের দিন মানে যেদিন দ্বিতীয় দিন যে বিপদ হয় তার পরের দিন সকলে মিলে হেল্প করেন এবং তাদের নৌকা বের হয়ে আসতে সহযোগিতা করেন। তারপরে হেমনগর ঘাটে তারা চলে যান, দ্রুত মাল আনলোড করে তারা আবার ফিরে আসেন। যখন ফিরে আসার পর প্রত্যেকেরই কিন্তু ভীষণ জ্বর হয়েছিল, তবে জ্বর ছাড়া তাদের আর কোনো সমস্যা হয়নি। সেবারের যাত্রায় তারা প্রাণে রক্ষা পেয়েছিলেন। আর পরবর্তীতে জানতে পেরেছিলেন ওনারা যখন ফিরে এসেছিলেন যে ওই যে নৌকাতে ওঠার সময় যে বলেছিল যে তোমরা যে এই পথ দিয়ে যাবা, এখানে কিন্তু 2টা খুব খারাপ জায়গা রয়েছে, দোষের জায়গা, মানুষ অনেকে ভয় পায়, বিপদে পড়ে। ওনারা এই একটা জায়গায় পড়ে গিয়েছিলেন,
এই জায়গাটির নাম আমাকে সন্তু ঘোষ যতটুকু বলেছে, সেই জায়গাটির নাম উনি নিশ্চিত হতে পারেননি, তবে যতদূর নিশ্চিত হয়ে বলেছেন সেই জায়গাটির নাম হচ্ছে কুমারগঞ্জ। কুমারগঞ্জ নামক একটি জায়গা, সেখানে তারা এরকম একটা সমস্যার মধ্যে পড়েছিলেন। যাই হোক, এটি ছিল সন্তু ঘোষের পাঠানো প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি টাঙ্গাইলের একজন পীর সাহেবের ঘটনা। পীর সাহেবের দরবার ছিল এবং প্রচুর লোকজনের আনাগানা ছিল সব সময়। মানুষজন আসতো বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে, তিনি ঝাড়ফুঁক করে দিতেন। কোনো সময় গরিব লোকদের টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন, আবার সন্ধ্যার সময় তিনি তার মুরিদদের নিয়ে জিকির করতেন। বিভিন্ন সমস্যা নিয়ে তিনি আসা লোকদের ঝাড়ফুঁক করতেন ঠিক সন্ধ্যার পরপরই। তিনি সবসময় তার কাছে কাচের বোতল রাখতেন। যদি কোনো জিনে ধরা রোগী আসতো তার কাছে, তবে সেই জিনগুলোকে তিনি বোতলে ঢুকিয়ে ফেলতেন যদি জিনগুলো যেতে রাজি না হতো। ব্যাপারটা এমন ছিল যে সেই পীর জিনকে বলতেন চলে যেতে, যদি না যাইতো তাহলে মারধর করতেন। তখন কিছু জিন যেতে চাইলে চলে যেতে দিতেন, না যেতে চাইলে বলতেন চলে যান, এলে বোতলে ঢুকিয়ে ফেলবো। তো যারা যেতে চাইতো না তাদেরকে বোঝানোর সুযোগ না দিয়ে তিনি বোতলে ঢুকাতেন এবং সেই বোতল নিয়ে তিনি তার মুরিদদের দিয়ে মাটি চাপা দিয়ে রাখতেন। মুরিদ বলতে তার আশেপাশের অ্যাসিস্ট্যান্টদেরকে দিয়ে। যেহেতু তিনি জিনকে বন্দি করেছেন, তাই সেই জিনের আত্মীয় স্বজনরা যেন সেই পীর বা পীরের পরিবারের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য তিনি প্রতিদিন 8টা করে তাবিজ তার বাড়ির চারিপাশে পুঁতে দিতেন তার মুরিদদেরকে নিয়ে। এটি তিনি প্রতিদিন করতেন কারণ তিনি খুব ভালো করেই জানতেন বন্দি জিনদের জন্য অন্যান্য জিনেরা হামলা করতে পারে, এতে পরিবারের ক্ষতি হতে পারে, এবং সেজন্যই সে প্রতিদিন তার বাড়িতে তাবিজ পুঁতে দিতেন যাতে কোনো ধরনের জিন প্রবেশ করতে না পারে। এভাবে উনি ওনার কাজ চালিয়ে যেতে লাগলেন। একদিন ওনার একজন মুরিদ, যিনি সব সময় ঝাড়ফুঁকের কাজে পীরকে সাহায্য করতেন, তিনি ঘুমের মধ্যেই মারা যান। তাকে গোসল দেন পীর সাহেব নিজেই, এবং তিনি লক্ষ্য করেন তার সেই মুরিদের পুরো শরীর কেমন যেন নরম। মৃত্যুর পর সাধারণত শরীর শক্ত হয়ে যায়, কিন্তু সেই মুরিদের শরীর ছিল একদম নরম, এবং তিনি এটা লক্ষ্য করলেন তার বুকের সবগুলো হাড় ভেঙে গেছে। তিনি দ্রুতই তার মুরিদের দাফন কাফন সম্পন্ন করে এবং বাসায় ফিরে তার বাড়িকে তিনি বরাবরের মতোই 8টা তাবিজ লিখে বন্ধ করিয়ে দেন। তখন ছিল আসরের সময়। সচরাচর তিনি এই কাজটি এশার পর করতেন। সেদিন রাতে পীর সাহেব স্বপ্নে দেখেন যে তার মুরিদের লাশ কবর থেকে উঠিয়ে শিয়াল কুকুর টেনে তুলে ফেলেছে এবং তার বাড়ির উঠানে সেই লাশ এনে ফেলে রাখা হয়েছে। এটা দেখে তার ঘুম ভেঙে যায় এবং তিনি শুনতে পান তার সেই মৃত মুরিদ তাকে ডাকছে। যেহেতু তিনি জানতেন এটা জিনদের শয়তানি, তাই তিনি তখনই একটা লাঠি নিয়ে বের হন এবং বের হয়ে তিনি দেখতে পেলেন তার বাড়ির উঠানের সামনে সেই মৃত মুরিদ দাঁড়িয়ে আছে। তিনি বলতে লাগলেন, খবিশের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার বাড়িতে আমার জমিনে দাঁড়িয়ে আছিস, এখনই চলে যা, নইলে আগে তোকে বেঁধে মারবো, তারপর তোকে বোতলে ভরে মাটিতে পুঁতে রাখবো। তার কথা শুনে সেই মুরিদের রূপ নেয়া জিন বলে, আয় আমাকে ধর, তোর যদি সাহস থাকে তবে আমাকে পারলে ধর। এটা শুনে সেই পীর লাঠি উঁচিয়ে তাকে মারতে যাবে, ঠিক তখনই সেই পীর মাটিতে পড়ে যান। তিনি অনুভব করতে লাগলেন তার ডান পায়ের বোধ শক্তি হারিয়ে গেছে, তাই তিনি কোনোভাবে ওঠার চেষ্টা করছেন কিন্তু পারছিলেন না। তিনি দোয়া তো পাঠ পড়তে পারছিলেনই না পারছিলেন কাউকে ডাকতে। তখন সেই মুরিদের রূপ নেয়া জিন তার কাছে আসে, তার কানের কাছে এসে বলতে থাকে, তোর বাহাদুরির দিন শেষ, দেখ তোকে আর তোর সাথীদেরকে কি করি। এটা বলার পর সেই জিন তার উপর অজস্র ছোট ছোট সাপ ফেলে দিয়ে চলে যায়। সাপগুলো তাকে কামড়াতে থাকে। সেই সাপের কামড়ে চিৎকার করতে লাগলেন তিনি। পাশে তার মুরিদরা স্থায়ীভাবে থাকতো, যারা তারা জিন ছাড়ানো বা ঝাড়ফুঁকে সাহায্য করত। তারা সেই পীরের চিৎকার শুনে সেখানে এসে পীরকে মাটিতে গড়াগড়ি করতে দেখে। পীরকে তারা উদ্ধার করে এবং ঘরে নিয়ে যায়। সেই রাত পোহানোর পর পীর সাহেব বুঝতে পারলেন তার 2 পা অবশ হয়ে গেছে। এদিকে সকালে খবর আসে তার আরেক মুরিদ মারা গেছেন। এই কথা শোনার পর পীর সাহেব বুঝতে পারলেন কোনো একটা সমস্যা শুরু হয়েছে। তারা দুইজনই খুব কাছের মানুষ ছিল এবং দুইজনই গত 2 দিনে মারা গেল। গত রাতে তার সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, আর এখন তো 2 পা অবশ, অবশ্যই কোনো জিন তার ক্ষতি করতে চাচ্ছে। তাই তিনি প্রতিদিন যেভাবে 8টা তাবিজ বাড়ির 8 দিকে পুঁতে দিতেন, সেভাবে তিনি তাবিজ পুঁতে দিলেন মুরিদদের দিয়ে। কিন্তু 8টির বদলে 16টি তাবিজ পুঁতে দেওয়া হলো, যাতে কোনোভাবে কোনো জিন না আসতে পারে এবং পরিবারের ক্ষতি করতে না পারে। এবং তার মুরিদদের নির্দেশ দিলেন এই খবর প্রচার করতে
যে পীর সাহেব অসুস্থ, তাই কিছুদিন পীর সাহেবের সাথে কেউ দেখা করতে পারবে না, এটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো। সেদিন রাতে সেই পীর তার পরিচিত একজন আলেমের কাছে গত রাতে ঘটনা এবং পরপর 2 দিনে তার 2 জন মুরিদের মারা যাওয়ার ব্যাপারে আলাপ করলেন। পীরের পরিচিত সেই ব্যক্তি ফোনে তাকে বলেন, যেহেতু আপনি জিনকে বোতলবন্দি করেছেন, তাই হয়তো কোনো জিন আপনার ক্ষতির করার চেষ্টা করছে, তাই আপাতত সাবধান থাকুন। এবং যেহেতু গত রাতে আপনি না বুঝে বাইরে গিয়ে সেই জিনের মুখোমুখি হয়েছিলেন, তাই সেই সুযোগে আপনার উপর সে জাদু করেছে। পীরের পরিচিত সে আলেম তাকে ফোনে কিছু তদবির শিখিয়ে দেয় এবং পরামর্শ দেয় তার পরিবারের কেউ যেন বাইরে চলাফেরা একা একা না করে। কিন্তু সেদিন রাতটাই ছিল বিভীষিকাময়। সেদিন রাতে পীর সেই আলেমের পরামর্শ মোতাবেক আমল করা শুরু করে দেয় এবং আমল করে ঘুমিয়ে গেলেন। উনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে কিছু তাকে বিছানা সহ এক পাশ কাত করে ফেলে দেয় এবং তিনি বিছানার নিচে চাপা পড়ে যান। তিনি শুনতে পান তার ছোট মেয়ে, ছোট ছেলে, তার স্ত্রী, বড় মেয়ে, মেয়ের জামাই প্রচণ্ড আর্তনাদ করছে। তিনি নিজেও চিৎকার করছিলেন। তখন তিনি শুনতে পান কেউ টেনে হিচড়ে তার পরিবারের সদস্যদের তার বাড়ির ডাইনিং রুমে এনে বসিয়ে দিয়ে বলেন, একদম চুপ হয়ে বসে থাক তোরা, না হলে তোদের জবাই করে ফেলে দিব, তোদের বাড়ির পাশের পুকুরে ফেলে রাখবো। তখন পীর বলছিলেন, আমাকে পারলে মার, আমাকে আটকে রেখে আমার পরিবারকে ভয় দেখাচ্ছিস, পারলে আয়। পীর এটা বলার সাথে সাথে তার উপর থাকা বিছানাটা কেউ সরিয়ে ফেলে এবং পীরকে উপরে টেনে তুলে ঘাড় ধরে এবং তাকে নিয়ে যায় ডাইনিং রুমে। পীর দেখতে পান তার পরিবারের সবাই সেই ঘরের কোনো একটা কোণে বসে আছে। তখন পীর দেখতে পেলেন অজস্র কালো কালো ছায়া মূর্তি তাদের ঘিরে রেখেছে। তাদের চোখগুলো ছিল লাল, পুরো ঘরটা যেন গরম। পীর ভয় পেয়ে গেল। তিনি তার পরিবার সবাইকে ডাকলেন, কিন্তু কেউ ডাকে সাড়া দিল না। তিনি শুনতে পেলেন একটা কালো ছায়া মূর্তি তার পরিবারকে বলছে, এই তোরা কাঁদিস না, এই নে শাবল কোদাল, ফুঁড়ে ফেল তোদের বাবার কবর। পীর মরে গেছে, ওকে মাটি দিতে হবে। গরমে ফুলে গেছে তোদের বাবার শরীর, পচতে শুরু করেছে, দিন হওয়ার আগেই মাটি দিয়ে দে, নইলে মানুষজন জেনে যাবে পীর তো মরেই গেছে, পচেও গেছে। তখন সবাই ছিছি করবে, দাফন দিতে কেউ আসবে না কাছে গন্ধে, তোদেরকেই দাফন কাফন করতে হবে। পীর তাজ্জব হয়ে শুনতে লাগলেন এবং চিৎকার করে তার ছেলে মেয়ের জামাইকে ডাকতে লাগলেন, এই তোরা এগুলা শুনিস না, আল্লাহর ডাক, আল্লাহ আয়াতুল কুরসি পড়। ঠিক এই কথা যখনই তিনি বললেন, তিনি ঠিক তখনই বুঝতে পারলেন তিনি তো কথা বলছেন ঠিকই, কিন্তু কোনো শব্দ তার মুখ থেকে বের হচ্ছে না। তিনি দেখলেন তার কিশোর ছেলে এবং মেয়ের জামাই সেই জিনদের দেওয়া শাবল কোদাল দিয়ে সেখানে ডাইনিং রুমের পাকা ফ্লোরেই কবর খুঁজছে। তিনি দেখলেন যারা কবর খুঁজছে তারা শাবল বা কোদাল দিয়ে না করে হাত দিয়ে কবর খুঁজছে। আর পীর শুনতে পাচ্ছিলেন কালেমা শাহাদাত পড়ছে সেই সকল ছায়ামূর্তিগুলো। তিনি দেখলেন তাকে 4টি ছায়ামূর্তি তাদের কাঁধে তুলে নিল। তারা তাকে সদ্য খোরা সেই কবরে শুইয়ে দিল। পীর শুনতে পাচ্ছিলেন কিন্তু কিছু করতে পারছিলেন না। তিনি মনে মনে সূরা ইয়াসিন পড়তে লাগলেন, কিন্তু তিনি শুনতে পেলেন সেই ছায়ামূর্তিগুলোর মধ্যে একজন বলল, তুই যত কিছুই করিস না কেন, আজ তুই বাঁচতে পারবি না। তখন তিনি দেখলেন একটা বেজি সেই ছায়ামূর্তি পীরের বুকের উপর ছেড়ে দেয়। পীর দেখতে লাগলেন সেই ছায়ামূর্তিগুলো এবং তার পরিবারের সবাই তার উপর মাটি ছিটাচ্ছে। তার কোমর অবধি মাটি চাপা পড়ে যায়। তখন সেই বেজিটা পীরের হাতে কামড় দিয়ে দিল। কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর তিনি দেখতে পেলেন তার চারপাশে অনেক লোকজন। তিনি দেখতে পেলেন পরিবারের সবাই ভালো আছে। তখন তিনি তার একজন মুরিদকে ডাকলেন, কিন্তু শব্দ বের হলো না। তিনি অনেক চেষ্টা করলেন, কোনো শব্দ বের হলো না তার মুখ দিয়ে। উ আয়ের মতো যেভাবে বোবারা শব্দ করে কথা বলার জন্য ইশারা করেন, ঠিক সেভাবেই শব্দ বের হচ্ছিল তার মুখ দিয়ে। তিনি ইশারা দিয়ে সবাইকে ঘর ত্যাগ করতে বললেন। তারপর মেয়ের জামাইকে লিখে বলেন যে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। পীর তার পরিচিত আলেমকে ফোন দিয়ে তার অবস্থা সম্বন্ধে অবহিত করেন এবং তিনি যেন দ্রুতই সেখানে চলে আসেন, কেননা পীর সাহেবের অবস্থা ভালো না। সেদিন বিকেলে পীরের পরিচিত সেই আলেম আসেন। এসে দেখতে পান পীর শুয়ে আছেন, তার হাতে 2 ধরনের ব্যান্ডেজ করা। সেই আলেম এসে জানতে চান কি হয়েছিল সেদিন রাতে। তখন পীর লিখে কিছু বলবেন তার আগেই তার মেয়ের জামাই বলা শুরু করে আরেক ঘটনা। আসলে সেই রাতে পীরের সাথে যে ঘটনা ঘটেছে এবং পীরের পরিবারের সাথে যে ঘটনা ঘটেছে সেটা আরেকটা, যেটা পীর তার মেয়ের জামাইয়ের মুখে শুনে অবাক হয়ে যান যখন তার মেয়ের জামাই সে আলেমকে অন্য ঘটনা বলতে শুরু করেন। মেয়ের জামাই সে আলেমকে বলে, রাতে আব্বা ঘুমাইছিলেন, হঠাৎ করে দেখলাম তিনি ঘুম থেকে ওঠেন। উঠে তিনি আর তার স্ত্রীকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। বলতে লাগলেন, বের হয়ে যা তোরা বাড়ি থেকে, তোরা যদি বাঁচতে চাস বের হয়ে যা, ঘোর বিপদ হবে নইলে। আমাকেও যেতে দিবে না ওরা আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে বলে তিনি এক হাত দিয়ে তার বিছানাটা উল্টে ফেলে
এই ঘটনা দেখে তার স্ত্রী মেয়ের জামাইকে ডেকে নিয়ে আসে। এসে দেখে পীর কোন ঘরে, মানে পীরের ঘরে এক কোণে বসে বিড়বিড় করে বলছে, না তোর আয়তু কুরসি পর আর বের হয়ে যা, না হলে তোদের মেরে ফেলবে। আর পীরের আশেপাশে অনেকগুলো কালো ছায়া ঘুরছে। তারপর তারা দেখেন পীর দাঁড়িয়ে গেছেন। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন, অথচ সেদিন তার দুই পায়ের বোধশক্তি হারিয়ে ফেলেছিলেন। পীরের মাথা বাম কাত হয়ে ঝুঁকে রইল এবং সেই অবস্থায় অনেকটা ভারসাম্যহীনভাবে তিনি ডাইনিং ঘরে যান, ফ্লোরে বসে পড়েন এবং কালেমা শাহাদাত পড়তে পড়তে নিজের হাত দিয়ে ঢালাই দেওয়া ফ্লোর খুঁড়তে শুরু করেন। তা দেখে মেয়ের জামাইরা তাকে ধরতে গেলে তিনি মেয়ের জামাইয়ের দিকে চোখ তুলে তাকালেন। জামাই দেখলেন পীরের চোখগুলো সম্পূর্ণ কালো। তা দেখে পীরের ছোট ছেলে তাদের বাড়িতে থাকা অন্যান্য মুরিদদের ডেকে নিয়ে আসেন। তারা এসে দেখে তিনি তার হাত দিয়ে অনেকখানি ঢালাই দেওয়া ফ্লোর খুঁড়ে ফেলেছেন। তার হাত রক্তাক্ত। তিনি মাটি খুঁড়ছিলেন এবং তার উপরে সেই মাটিগুলো ফেলছিলেন, তার নিজের উপরে মাটিগুলো ফেলছিল। পীরের মুরিদরা তখন দোয়া দুরূদ পড়ছিল জোরে জোরে এবং বেশ কয়েকজন সাহস করে তাকে ধরে ফেলে। তাকে ধরা মাত্রই তিনি তার ডান হাতে কামড় দিয়ে বেশ হয়ে পড়ে যান। পরে তাকে পরিষ্কার করে বিছানায় নেওয়া হয়। সবকিছু শুনে সেই আলেম পীরকে বলে, পীর সাহেব, আগেও বারবার মানা করেছিলাম আপনাকে এই বোতলে জিন আটকানো থামান, মেইন সমস্যা এখানেই। মনে করে দেখেন তো গত 2-3 মাসে আপনি এমন কোনো জিনকে বোতলবন্দি করেছিলেন কিনা যার খুব পাওয়ারফুল? পীর ইশারায় দিয়ে বোঝান যে তার কিছুই মনে নাই। সেই রাতে সেই পীর আলেম পীরকে বসায়, তার উপরে প্রভাব থাকা জিনকে ডেকে আনবেন সমস্যা জানার জন্য। জিনকে ডাকার প্রক্রিয়া শুরু হয় এবং 1 মিনিটের মধ্যে পুরো বাড়িতে তাণ্ডব শুরু হয়ে যায়। দরজা জানালায় সপাটে লাথি মারার শব্দ, পশু পাখির শব্দ, বাতাসের শব্দ, হাড়ি পাতিল ছুঁড়ে মারার শব্দ, এবং সেই পীর তখন ভারী গলায় অট্ট হাসি দিয়ে শুরু করতে থাকে। সে আলেম দোয়া দরুদ পড়লেন, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। সে আলেমকে পীরের উপর ভর করা জিন বলতে লাগলেন, দেখলাম তোর ছেলেটা ভারতের দেওবন্দে পড়ালেখা করছে। এরপর ফিসফিসে সে আলেমকে বলে, তোর ছেলেকে ছাদ থেকে ফেলে দিলে কেমন হবে বলতো? ফেলে দেই? যদি ছেলেকে বাঁচাতে চাস তবে এখান থেকে চলে যা, পীরকে আমরাই মেরে ফেলবো। এই দেখ তার প্রমাণ। সেই বলেই পীরের এক হাত দিয়ে তার নিজের একটা চোখ উপড়ে ফেলে তা হাতে নিয়ে সে আলেমের দিকে বাড়িয়ে দেয়। বলে, ধর, নিয়ে যা প্রমাণ। কেউ যদি আসিস ওকে বাঁচাতে পীরকে, তবে ওর শরীরের এক একটা অংশ এভাবে কেটে কেটে পাঠাবো। এত কিছু দেখে সে আলেম সেখান থেকে পালিয়ে যায় এবং পীর তার উপড়ানো চোখ হাতে নিয়ে তার পরিবারের সদস্যদের দেখাতে লাগে এবং বলতে লাগলেন, চলে যা, তোদেরও এই হাল হবে। তখন সেই রাতে তার পরিবারের বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে পীরের হুঁশ ফিরে আসে। হুঁশ আসার পর তিনি দেখলেন পুরো বাড়িতে তিনি একা, আর তার সামনে তার পরিবারের সবার লাশ পড়ে আছে। একটা ছায়ামূর্তি তাকে বলে, তুই নিজের হাতে এদের মেরেছিস, এখন এদের দাফন করতে হবে। পীরের মাথায় কিছু কাজ করছিল না। তিনি দেখতে লাগলেন তার পরিবারের সদস্যদের লাশ কবরে নামানো হয়েছে, আর তিনি তা দেখে উনি দৌড় দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে যান। বাইরে বেরিয়ে তিনি দেখতে পান অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তিনি বেহুশ হয়ে পড়ে যান। তার ঘুম ভেঙে যায়। তিনি নিজেকে আবিষ্কার করেন তার এক মুরিদের বাড়িতে। তিনি দেখলেন তিনি এখন কথা বলতে পারছেন, হাঁটতে পারছেন, সবকিছু করতে পারছেন। তিনি অস্বস্ত হন তার পরিবার সুস্থ দেখে। তিনি সবকিছু বলেন তিনি গত 2 রাতে যা যা দেখেছেন। সেদিন তিনি বিশ্রাম নিচ্ছিলেন। বিকেলের দিকে তার ছোট ছেলে হঠাৎ একটা গাছের নিজের মাথা নিজে বাড়ি মারছিল এবং চিৎকার করে বলছিল, পীরের বাচ্চা, তুই যদি ফিরে না আসিস আজ এখানে এভাবেই তোর ছেলেকে মেরে ফেলবো। এই বলতে থাকে এবং সেই গাছের নিচে নিজের মাথা নিজেই বাড়ি মারতে থাকে এবং রক্তাক্ত করা অবস্থা। অনেক তাকে টেনে সেখান থেকে সরিয়ে আটকে রাখে। পীর এসে দোয়া দুরূদ পড়তে থাকে তার ছেলের উপর। পীর তখন সুস্থ, হাঁটতে পারছে, সবকিছু করতে পারছে, কিন্তু তখনই ছেলেটার খিঁচুনি শুরু হয়, মুখ দিয়ে ফেনা আসতে শুরু হয়। তা দেখে পীর তার ছেলেকে জড়িয়ে ধরে বলে, কি চাস তোরা? আমার ছেলেকে ফেরত দে, বল কি চাস? তখন ছেলের ভেতর থেকে জিন বলে ওঠে, তোর বাড়িতে তুই ফিরে আয়, যদি ফিরে আসিস তাহলে তোর ছেলেকে ছেড়ে দিব। উনি ছেলেকে বাঁচানোর জন্য বলেন, আমি যাব। এটা বলার পর জিন তার ছেলেকে ছেড়ে দেয়। পীর ঢাকার এক হুজুরের কাছে তার মেয়ের জামাইকে পাঠিয়ে দেন এবং ফোন দিয়ে তার সমস্যার কথা বলেন এবং সাহায্য চান। পীর বুকে কোরআন ঝুলিয়ে আল্লাহর নাম নিয়ে সেই বাড়িতে ফেরত যান, তার নিজ বাড়িতে। কোরআন সাথে থাকার কারণে জিনগুলো কিছু করতে পারেনি তার। তিনি জিজ্ঞেস করেন, কি চাস তোরা? কেন আমার কাছে এমন করছিস? কেন এরকম করছিস আমার সাথে? আমি যদি তোর কারোর কোন আত্মীয়কে বন্দি করে থাকি তাহলে বল, আমি ছেড়ে দিব তাকে। আমার বাড়ি ছেড়ে চলে যা। সেই জিনরা তাকে বলে, এইখানে একটা কবর তুই খুঁড়বি যতদিন লাগে, যদি না খুঁড়িস তবে তোর ছেলে মেয়েদের কবর খুঁড়তে হবে। উনি বললেন, কবর কেন খুঁড়বো? সেই জিনরা বলে, আমাদের অনেক ক্ষতি করেছিস তুই, আমরা তোকে শাস্তি দিব। তোর শাস্তি ছিল নিজের হাতে নিজের কবর খুঁড়বি, তারপর যেদিন মরে যাবি সেদিন এখানে তোকে মাটি দিব। এইটাই তোর শাস্তি, কেউ তোকে বাঁচাতে পারবে না।
সেদিন থেকে সেই পীর সেই বাড়িতেই থাকতেন, একা থাকতেন এবং প্রতিদিন খালি হাতে সেই জিনদের কথা মতো ঘরের মধ্যে কবর খুঁড়তেন যতটুকু পারতেন। এর মধ্যে তার মেয়ের জামাই বেশ কয়েকজনকে এনেছিল এবং সমস্যার সমাধান করতে, কিন্তু তারা বাড়িতে প্রবেশই করতে পারেনি জিনদের কারণে। 1 মাস চলে যায় এভাবে। এদিকে পীরের গ্রামের সবাই জেনে যায় এই ঘটনা ধীরে ধীরে। কেউ যদি সেই বাড়ির ভেতর যায়, তার গায়ে বিভিন্ন জিনিস, বিভিন্ন রকমের ব্যাঙের শরীর, ব্যাঙ তাদের শরীরে এসে পড়তো। ছোট ছোট বিভিন্ন রকমের সাপ তাদেরকে কেউ ছুঁড়ে মারতো। তাই পীর সাহেব বাইরে দাঁড়িয়ে থাকতেন এবং তার মুরিদরা এসে তাদেরকে খাবার দিয়ে চলে যেত। যেহেতু তিনি একাই থাকছেন, তার সাথে প্রতিটা রাতে সেই জিনরা অত্যাচার চালাতো এবং তাকে দিয়েই তার কবর খোঁড়ানোর কাজ করে যাচ্ছিল খালি হাতে। সেই গ্রামের একজন লোক জাহিদ ভাইয়ের ব্যাপারে জানতো এবং জাহিদ ভাইয়ের সাথে সেই পীরের মেয়ের জামাইয়ের যোগাযোগ করিয়ে দেয়। তো জাহিদ ভাইয়ের সাথে তার মেয়ের জামাই দেখা করেন এবং সবকিছু শেয়ার করেন। জাহিদ ভাই সবকিছু শুনে আন্দাজ করে নেয়, যেহেতু তিনি জিন বোতলে বন্দি করতেন, তাই হয়তো অন্যান্য জিনেরা যোগসাজশে তার উপর প্রতিশোধ নিচ্ছে। রাতে জাহিদ ভাই আমির সাহেবকে পীরের নাম ঠিকানা দেয় এবং জাহিদ ভাই জিনকে এবং সবকিছু খুলে বলে উনি অপেক্ষা করতে বলে চলে যান। প্রথম কথাটি হলো, জ্ঞান অনেক সময় জ্ঞানী ব্যক্তিকে অহংকারীতে পরিণত করতে পারে। সে না জানি কত বছর যাবত এভাবে বোতলে জিনবন্দির কাজ করে এসছে, তা সে নিজেই বলতে পারবে। যেই আসতো তাকেই বোতলে ভরে ফেলতো, এটা ছিল তার জ্ঞানের অপব্যবহার। সে জানতো কোনো একদিন বড় বিপদ হবে, আজ তাই হয়েছে। তার বন্দি করা জিনদের আত্মীয় স্বজনরা বেশ কয়েকবার চেষ্টা করেছে তার উপর হামলা করতে, কিন্তু বন্দি স্বজনদের উদ্ধার করতে, কিন্তু তার তাবিজ প্রতিদিন পুতার কারণে তারা পারত না। তাই তারা তার চেয়ে বেশি শক্তিশালী বেশ কয়েকজন জিনের সাহায্য নেয়। তারপরও কাজ না হয়, তারা বেদুইন জিনদের কাছে যায়, যারা মরুভূমিতে বাস করে দল বেঁধে। আরবের বেদুইনরা যেমন বিভ্রান্ত এবং আক্রমণাত্মক ছিল, এরাও তেমন স্বভাবের। তাদের মধ্যে যারা প্রবীণ তারা অনেক আক্রমণাত্মক এবং শক্তিশালী, তার মায়া জাদু জানত। সেই বন্দি জিনদের আত্মীয়রা তাদের সাথে চুক্তি করে এখানে তাদেরকে নিয়ে এসেছে। সেই বেদুইনরা তার 2 জন ঘনিষ্ঠ বন্ধুকে ঘুমের মধ্যে ভয় দেখিয়ে মেরে ফেলেছে। তার আগে তারা জেনে গিয়েছিল কোথায় কোথায় সেই বোতলগুলো পোতা আছে। তারা সব জায়গার বোতল তুলে ফেলতে পারলেও কিছু বোতল তুলতে পারেনি, যেই বোতলগুলো তাদের ঘরের মাঝখানে কোথাও পোতা আছে। যে কোনো কারণে তারা তুলতে না পেরে পীরকে এখন জোর করিয়ে সেই বোতলগুলো উদ্ধার করার চেষ্টা করছে। আর পীর এবং পীরের পরিবারের সাথে যা হয়েছিল আসলে তা ছিল মায়াজাল। তারা তাদের চোখে জাদু করে এক একজনকে এক একটি দেখাচ্ছিল। তারা যদি চায় আমরা তাদের সাহায্য করব এবং যা করার দ্রুত করতে হবে। আমির সাহেব অপেক্ষা করতে বলেন এবং জাহিদ ভাই তখনই তার মেয়ের জামাইকে সবকিছু বলে ফোনে এবং তারা নিজেরাই আলাপ আলোচনা করে রাজি হয়। ওকে, এবং কিছু বিষয় এখানে আমি মেনশন করছি না, যেসব জিনিসগুলা মেনশন না করার মতো আর কি। তো জাহিদ সাহেবের আমির সাহেবকে তাদের রাজি হওয়ার কথা বলার পর জাহিদ ভাইকে বলেন যে একদিন পর চলে যেও, তুমি আসো এখানে। এবং জাহিদ ভাইয়ের আমির বলে যে তুমি রোজা রাখবে সেদিন, তোমাকে একাই যে সেই পীরের বাড়ি থেকে বের করে আনতে হবে। জাহিদ ভাইয়ের আমির তাকে বলছে এবং জাহিদ ভাই বলে আমি যদি একা যাই তবে তো আমার ক্ষতি করতে পারে। তো জাহিদ ভাইয়ের আমির বলেন যে তোমাকে একাই যেতে হবে, শরীর বন্ধ করে যাবে, মন শক্ত রেখে যাবে, সেই পীরকে বের করে আনতে হবে। তিনি জাহিদ ভাইকে কিছু জমজমের পানি দেন এবং একটা ছোট্ট বোতলে দেন এবং বলে দেন সেখানে যাই কিছু হোক না কেন জাহিদ ভাইকেই বের করে আনতে হবে, ওই পীর সাহেবকে। রাত হলে উনি আসবেন এবং তার সাথীদের নিয়ে। তো জাহিদ ভাই একদিন পর সেখানে যায়, তার পরিবারের সাথে কথা বলে। আগেও জাহিদ ভাই বলেছেন যে জাহিদ ভাই যা বলেছিল যে জাহিদ ভাই দেখলে বোঝে মানুষের অবস্থা কি, সেই এলাকার অবস্থা কি, সেই বাড়ির অবস্থা কি। কারণ যেই ধরনের কাজ জাহিদ ভাই করে তা দেখলে মনে হবে জাহিদ ভাইকে দিয়ে হবে না এটা। হঠাৎ করে একটা ধাক্কা লাগে, সেই ধাক্কাটা তারা খায় জাহিদ ভাইকে দেখে এবং তারা কিছুটা কানাঘুষা করছিল জাহিদ ভাইকে নিয়ে, যাতে জাহিদ ভাই তাদের চেহারা দেখেই বুঝতে পারে যে ঘটনা খারাপ এই জায়গায়। এবং জাহিদ ভাই তাদের চেহারা দেখে বুঝতে পারছিল যে তারা বুঝে গেছে জাহিদ ভাই এখানে আসছে এবং জিনিসটা খারাপ হতে পারে। তো জাহিদ ভাই আমির সাহেবের কথা মতো পীরের এক মুরিদের সাহায্য নিয়ে সেই বাড়ির সামনে যে দাঁড়ায়। সত্যি বলতে মনে মনে ভয় লাগছিল না জাহিদ ভাইয়ের, এবং কোনো জিনিসের মুখোমুখি যে এর আগে হয়েছিল এটাতে কেমন একটা ভয় লাগছিল না। জাহিদ ভাই শরীর বন্ধ করে সেই বাড়িতে ঢোকে, দেখতে পায় ঘর ভর্তি ব্যাঙ এদিক ওদিক লাফাচ্ছে। বিকেলের আলোতে অন্ধকার লাগছিল। জাহিদ ভাই কিছু শব্দ শুনতে পায় গুনগুনানোর। জাহিদ ভাই অনুভব করছিল কিন্তু ভয় পাচ্ছিল না, এবং ঘরের ভেতর ঢুকে দেখে যে পীর সাহেব বসে আছে, কালো টি শার্ট লুঙ্গি পরে চেয়ারে হেলান দিয়ে কি যেন পড়ছে। জাহিদ ভাই ডাকলো, পীর সাহেব, আমি জাহিদ, ঢাকা থেকে এসেছি,
আপনাকে এখান থেকে মানে আমার সাথে যেতে হবে। উনি উত্তর দিলেন না। জাহিদ ভাই পীর সাহেবকে বলে, আবার ডাক দিলে তিনি বলেন, কাকে মানে আপনি কি মানে কাউকে চাচ্ছেন? তো জাহিদ ভাইয়ের পরিচয় দিয়ে আবার বলে, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। উত্তর এলো, তুমি ভুল জায়গায় এসেছো, পীর এখানে নেই, সে চলে গেছে। জাহিদ ভাই ততক্ষণে বুঝে গেছে যে জাহিদ ভাইয়ের আমির সাহেব বলেছিল যে এখানে মানে একাই সবকিছু বের করতে হবে পীরকে, কারণ পীরকে তারা বশ করে রেখেছিল। তো জাহিদ ভাই জানতে চাইল, পীর তাহলে কোথায়? উত্তর আসে, পীর নরকের আগুনে পুড়ছে। এই সময় জাহিদ ভাই খেয়াল করলো সেই ঘরের পরিবেশটা বেশ ভারী হয়ে উঠছে। জাহিদ ভাই তার কাছে যে দেখতে পায় অনেক বড় একটা গর্ত খুঁড়ে রাখা, আর অন্ধকারে বোঝাই যাচ্ছিল না গর্তটা, এবং কিছুই বোঝা যাচ্ছিল না আশেপাশে। ভাই দেখতে পেল অনেকগুলো কালো কাপড় পরা জিনরা জাহিদ ভাইকে ঘিরে রেখেছে। জাহিদ ভাই ভয় পেল, মানে এখন আস্তে আস্তে ভয় পাচ্ছে, কিন্তু সাহস তখনও হারায়নি, শরীরে মনে একটা জোর পাচ্ছিল। তখন জাহিদ ভাই চোখ বন্ধ করে সেই ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে এসে দাঁড়ায়, এবং আচমকা জাহিদ ভাই পুরো বাড়ির চারিপাশটা বন্ধ করে দেয় জমজমের পানি ছিটিয়ে, এবং পকেট থেকে একটা রিং বের করে জাহিদ ভাইয়ের হাতের আঙ্গুলে পরে। এই রিং জাহিদ ভাই তখন হাতে পরে যখন তার কাছে মনে হয় এটা জাহিদ ভাইয়ের পরা দরকার। তখন জাহিদ ভাই চিৎকার করে তাদের নমরুদের ফেরাউনের পরিণতির কথা বলতে থাকে। পীরকে জাহিদ ভাই ধরে হাতের রিং তার কপালে চেপে ধরে এবং সুরা একটা কিছু আয়াত পড়তে থাকে, এবং টেনে হিঁচড়ে সেই বাড়ি থেকে বের করে নিয়ে আসে। যখন তাকে বের করে আনে তখন অসংখ্য ব্যাঙ সাপ জাহিদ ভাইয়ের উপরে এসে পড়তে থাকে। অনেক কান্না চিৎকারের শব্দ জাহিদ ভাই শুনতে পাচ্ছিল, এমনকি দানবীয় বিভিন্ন কথা। শব্দগুলো জাহিদ ভাইয়ের কানে আসলো। আল্লাহর উপর ভরসা রেখে তাকে বের করার পর জাহিদ ভাই সেই বেদুইন জিনদের উদ্দেশ্য করে বলে, আর কিছুক্ষণ পর আসবো আমি আবার ফিরে, অপেক্ষা করো। আর তখন জাহিদ ভাই দেখতে পাচ্ছিল সেই বাড়ির ঘরের দরজা জানালায় কালো কাপড় দিয়ে মাথা ঢেকে রাখা অসংখ্য জিনকে তার লানত করছিল জাহিদ ভাইকে, এবং হুমকি দিচ্ছিল। তাদের মধ্যে একজনের চোখে চোখ পড়ে যায় জাহিদ ভাইয়ের, সেই চাহনির ব্যাখ্যা দেওয়া জাহিদ ভাইয়ের পক্ষে সম্ভব না। জাহিদ ভাই পীরের হুঁশ ফিরিয়ে নিয়ে আসে এবং তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। এখানে অনেক কথা ছিল যা প্রাসঙ্গিক না, জাহিদ ভাই সেগুলি লেখেনি। মাগরিবের পর জাহিদ ভাইয়ের আমির সাহেব দূর থেকে ইশারা দিয়ে জাহিদ ভাই সেই বাড়িতে যেতে বলে। জাহিদ ভাই সেই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, এবং এই সময় অনেক কিছু হাড়ি পাতিল বাসন গ্লাস জাহিদ ভাইয়ের দিকে ছুঁড়ে মারছিল কে যেন, এবং লানত করছিল, অভিশাপ দিচ্ছিল, বদ দোয়া দিচ্ছিল। এটা আরবের লোকদের স্বভাব ছিল, এখনো আছে। তারা যা যা ছুঁড়ে মারছিল তা জাহিদ ভাইয়ের কাছে এসে পড়ছিল। বিরক্ত হয়ে জাহিদ ভাই একটা মাটির ঢিল ছুঁড়ে মারে সেই বাড়ির ঘরের দিকে, আর তখনই সেই বেদুইনরা ছোড়াছুরি থামিয়ে দেয়। কিছুক্ষণ পর জাহিদ ভাইয়ের আমির সাহেব আসেন সেখানে। তার সাথে ছিলেন বেশ কয়েকজন সাথী, মানে জাহিদ ভাই আমিরের সাথী আর কি। তো জাহিদ ভাইকে কোরআন শরীফ হাতে দিয়ে কিছু নির্দেশনা দিয়ে দেওয়া হয়, এবং জাহিদ ভাই সেই ঘরে প্রবেশ করে। যখনই আমির সাহেব তাদের সাথীদের নিয়ে প্রবেশ করেন, তখনই যেভাবে বানর আর হনুমানরা হু হু করে শোরগোল করে, সেভাবে শোরগোল শুরু করে দেয় তারা। জাহিদ ভাইয়ের আমির সাহেবের সাথে যারা ছিল তাদের মধ্যে একজন এগিয়ে এসে বললেন, একটা সূরার মতো মানে দুয়ার মতো বলল, জিনদের ভাষায় এর মানে হলো, হুকুম দিচ্ছি চুপ হয়ে যাও। কিছুক্ষণ পর সব চুপ হয়ে গেল, এবং জাহিদ ভাই কোরআন থেকে একটা সূরা পড়ে ধীরে ধীরে পড়তে লাগলো, এবং শুনলো যে জাহিদ ভাই আমির সাহেবকে বলতে তাদের নেতাকে ডাকতে, এবং সেই নেতা যেখানে আসে কালো কাপড়ের মাথায় ঢাকা। জাহিদ ভাই শুনছিল আমির সাহেব সেই জিনদের নেতাদের কথা, এখান থেকে যেতে হবেই, এবং আপনার সাথে কোনো রকমের আলোচনা করা হবে না, কোনো ধরনের নেগোসিয়েশন হবে না। যদি আপনারা যেতে না চান তাহলে সসম্মানে যেতে না চান তাহলে যাওয়া হবে, তার জন্য কোনো দায়ভার আমরা নিতে পারবো না। আপনি সীমানা রেখার নিয়ম কানুন ভঙ্গ করে এখানে এসে ইনসানের ক্ষতি করছেন। তো সেই বেদুন্যতা বলে, আমরা এসেছি চুক্তির মাধ্যমে, এবং সেই চুক্তি মূল্য তারা পরিশোধ করেছে। আমাদের তাদের স্বজনকে মুক্ত করতে হবে, এর ব্যতীত আমরা যাব না। আমির সাহেব তখন বলেন, আচ্ছা তাহলে একজনকে বাড়ির বাইরে পাঠিয়ে দিন, পরিস্থিতির বিবেচনা করে আসুক, এবং যারা চুক্তি দিয়েছে তাদেরকে নিয়ে আসুক। বেদুইন নেতার নির্দেশে একজন বাইরে যায়, এবং যে সাথে করে চুক্তি যারা করেছিল তাদের নিয়ে আসে। জাহিদ ভাই শুনতে পায় আমির সাহেবকে বলতে, এখনই এই চুক্তি বাতিল করো বেদুইনদের সাথে, তোমাদের স্বজনদের আমরা খুঁজে বের করে মুক্তি দিয়ে দিব। তোমাদের স্বজনদের নিয়ে কারোর ক্ষতি না করে এক নিঃশ্বাসে যত দূর পারো ততটুক অঞ্চল, মানে ততটুক দূরে চলে যাও, একে প্রবেশ করতে পারবে না এর ভেতরে। মানে যদি তারা এক নিঃশ্বাসে 1 কিলোমিটার দূরে যেতে পারে, তবে সেই দূরত্ব পর্যন্ত তারা আসতে পারবে এর পরবর্তীতে, এর বেশি আসতে পারবে না। তো জাহিদ ভাই
তার প্রসিডিউর শেষ করে ততক্ষণে এখানে অনেক কথা হয়েছিল যা লেখা সম্ভব হয়নি। 6 ঘন্টা ধরে আলাপ আলোচনার পর বেদুইন নেতা চলে যায়। বেশ কয়েকজন রকচটা বেদুইন জিন যেতে না চাওয়ায় তাদের উপর জমজমের পানি ছেটানো হয় এবং সেই রাতে সেই বাড়ি থেকে বেদুইনরা চলে যায়। পরদিন থেকে সেই পীরটার বাসায় আর কোনো ধরনের সমস্যা ছিল না। বেদুইনরা চলে যাওয়ার পরদিন সন্ধ্যার পর জাহিদ ভাই এবং জাহিদ ভাই আমির সাহেব সেই বাসায় ঢুকে পীরের মেয়ের জামা এবং 2 জন মুরিদকে নিয়ে জাহিদ ভাই আমির সাহেবের নির্দেশ মোতাবেক আরো 6 ফুট গর্ত করে 34টি বোতল পাওয়া যায়, যার মধ্যে 7টি ভাঙা ছিল। সেই বোতলগুলো তুলে বড়ই পাতা সিদ্ধ পানি দিয়ে ধুয়ে রেখে দেওয়া হয় এবং জাহিদ ভাইয়ের সামনেই এখানে আরো কিছু প্রসিডিউর শেষ করে কিছু জিনিস পরে 90 বার ফু দেওয়া হয় এবং রাত 3টার দিকে বোতলবন্দি জিনদের আত্মীয়রা আর ক্ষতি করবে না এবং ক্ষতির ষড়যন্ত্র করবে না এই বিশ্বাস দিয়ে বেদুইনরা সেই বাড়ির ভেতর থেকে 8টা বড় গর্ত খুঁড়েছিল পীরকে দিয়ে, সেই গর্তগুলো ভরিয়ে দেওয়া হয় এবং 10-12 দিন পর পীর সাহেব তার পরিবার সহ সেই বাড়িতে ফিরে আসে এবং সেই আগের মতো তিনি তার দরবার খুলেন এবং তার পরিচালনা শুরু করেন। কিন্তু তফাৎ ছিল একটাই, তিনি আর কোনো রকম ঝাড়ফুঁক করতে পারবেন না এবং করবেন না। পীর জানতো যে একদিন তার ক্ষতি হবে, কারণ জিনদের বন্দি করবে, তার স্বজনরা বসে থাকবে এমন তো হবে না। তাই সেই প্রতিদিন তাবিজ পুঁতে দিত এবং জাহিদ ভাইয়ের এই কাহিনীগুলোকে বাঁচার জন্য আর কি। তো এইটাই ছিল ঘটনা। জাহিদ ভাই ওনার কাজটা করে দিয়েছেন এবং আপনাদের সবাইকে বলছি, জাহিদ ভাই কি করেন আপনাদের কাছে কুফরি মনে হলে কুফরি আর সাহায্য মনে হলে সাহায্য। তো আপনাদের সবাইকে বলছি যে এটা একটা নিছক ঘটনা হিসাবেই নিন আপনারা। এবং উনি কি প্রসিডিউর যাচ্ছে, অনেকে বলছে আপনারা তো প্রসিডিউরের ডিটেলস কেন বলেন, কারণ ডিটেলস যদি না বলি তাহলে আপনারা বুঝবেন না যে আসলে কি করেছেন, কিভাবে কি দেখেছেন। শুধু যদি জিনিসগুলো দেখে গেছেন সেগুলি বললে আপনারা ঘটনার কোনো মজা পাবেন না এবং এটা প্র্যাকটিসের কোনো কিছুই নাই এবং আপনারা এটাকে ঘটনা হিসাবেই নেবেন। এটা ঘটনা ঘটেছে দেখেই আপনাদেরকে শোনাচ্ছি, যদি ঘটনা না ঘটতো তাহলে আপনাদের শোনাতাম না। ধন্যবাদ রাসেল ভাই। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি আর স্টুডিও তো আসতেই চাই, যতদিন ভূতের মাঝে আসবই। এইটা কাহিনীটা রাসেল ভাই আমাকে বলেছে মিনহাজ উদ্দিন, ঢাকার কমলাপুর থেকে। মিনহাজ তার নিজের জীবনে ঘটা একটা এক্সপেরিয়েন্স আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি মিনহাজের সে অভিজ্ঞতায়। 2005 সালের কথা। মিনহাজ তখন ঢাকা এসেছেন ঘোড়াশাল থেকে একটা চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো তিনি তার ফুফাতো ভাইয়ের বাসায় উঠেছিলেন। তার ফুফাতো ভাই ঢাকার একটা অভিজাত এলাকায় বসবাস করতেন, বেশ সুন্দর একটা জায়গা, বেশ কোয়াইট এবং রাতের বেলা নাকি সেখানে মানে খুব মনে হতো যে একদম নীরব এবং অনেক বড় বড় প্লট এবং গাছপালা দিয়ে ভরা, মানে খুব সুন্দর একটা জায়গা। এরই মাঝে একটা বিল্ডিং যেটাতে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে, সেখানে মিনহাজের ফুফাতো ভাই একটা ফ্ল্যাটে থাকেন। তো মিনহাজ সেখানে এসে উঠেছিলেন দুপুরবেলা এবং দুপুরে তো আর ওখানে তেমন ঘোরাঘুরি করা হয় নাই। তো তিনি ভালোই সময় কাটালেন। ফুফাতো ভাই, তার ওয়াইফ এবং ছেলে মেয়ে সবার সাথে বেশ গল্পগুজব করলেন, সময় কাটালেন। এরপর বিকেলবেলা তিনি ফুফাতো ভাইয়ের ছোট ছেলেটাকে নিয়ে বেরোলেন, বেরোয় পুরো এলাকাটা দেখলেন। একদম নীরব। বিকেলবেলা হেঁটে হেঁটে একটা মাঠ আছে, সেখানে খেলা হচ্ছে, সেটা দেখলেন, দেখে টেকে আসলেন। বাদাম কিনে দিলেন ফুফাতো ভাইয়ের ছেলেকে এবং মানে বেশ পছন্দ করলেন জায়গাটা। তিনি চিন্তা করলেন যে খুব সুন্দর একটা জায়গা থাকার জন্য। তো ফুফাতো ভাইয়ের বাড়িতে আসার সময় যে রাস্তাটা আছে, মেন রাস্তাতে ঘুরে এসে কিন্তু গলিতে ঢুকতে হয় এবং সেই গলিটা দিয়ে যে আসে, গলিটার মানে এক পাশে হচ্ছে একটা বাউন্ডারি ওয়াল, বড় বাউন্ডারি ওয়াল, এবং এই বাউন্ডারি ওয়ালের ওই পাশে মনে হয় কয়েকটা প্লট পাশাপাশি এবং সেগুলো বাড়ি এবং প্রত্যেকটা বাড়ির মধ্যে গাছগাছালিতে ভরা। ডান দিকেও একই অবস্থা। তো এই রাস্তার শেষ মাথায় কি একটা বাসা আছে। এই বাসাটা মনে হয় সামনে দিয়ে এই বগনভিলিয়া গাছে ভরা, ফুল দিয়ে একদম ওরা মানে ওইটার এন্ট্রেন্সটা একদম ভরে ফেলছে। আর তার ওই ভেতরে দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো দরজা, মানে লোহার যে গেটটা অনেক পুরনো, আর কোনো মানুষের সাড়া শব্দ দেখা যাচ্ছে না এখানে। তো সে তার ওই ফুফাতো ভাইয়ের ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে আসতে আসতে বাড়ির দিকে তাকাচ্ছে। তো ওই ফুফাতো ভাইয়ের যে ছোট ছেলে, সে স্কুলে পড়ে মনে হয় 2-3-তে, সে তাকে বলতেছে যে চাচ্চু ওদিকে যাও না, ওইটা ভূতের বাড়ি, আসো আসো। তো এটা একটু অবাক লাগলো তখন মিনহাজের কাছে যে এতটুকু বাচ্চা বলতেছে ভূতের বাড়ি। বলে কেন বাবা, ভূতের বাড়ি কেন? না, আমাদের ওদিকে তাকানো নিষেধ, ওদিকে যাওয়া নিষেধ, ভূতের বাড়ি চলো। তো বলে মিনহাজকে নাকি টেনে ওই ছোট পিচ্ছি টেনে নিয়ে গেল ওদিকে। তো মিনহাজ হেঁটে হেঁটে গেছে, যে তাদের বাসায় ঢুকে গেল।
তো ঢোকার পর তো ওই বাসায় গল্প গুজব করতেছে, সময় কেটে যাচ্ছে, রাত হয়েছে। রাত্রেবেলা মিনহাজ হেঁটে বারান্দায় আসছে, লিভিং রুমের পাশে বারান্দা ছিল এবং ওই বারান্দা দিয়ে ওই বাড়িটা দেখা যায় আর কি, যেখানে সে দাঁড়াইছে। ভাইটাকে দাঁড়ায় তার কাছে দেখে মনে হচ্ছে কোয়াইট, রাত্রেবেলাও কোনো মানুষজন ওখানে নাই। মানে ওই ভিতরের দিকে দেখা যায় যে এরকম বাড়িটার এন্ট্রেন্সের পর বেশ খানিকটা খোলা জায়গা, ওই জায়গায় গাছপালা আছে এবং ফাঁকা জায়গা। তারপর ওই ভিতরে বিল্ডিং, এবং বিল্ডিং এ তখন আমাদের কোনো বাতি টাতি জ্বলে না। তো মিনহাজ একটু অবাক হলো। মিনহাজ চিন্তা করছিল যে সে তার ভাবিকে জিজ্ঞেস করবে। তো যাই হোক, পরবর্তীতে তাকে ওদিকে ডাক দিয়েছে, ফুফাতো ভাই কথা বলছে, তার আর ওগুলা খেয়াল নাই। তো ওই দিন রাত তার কেটে গেল। তো এরপর দিন তার ওই চাকরির ইন্টারভিউর জন্য ওই জায়গায় যাওয়ার কথা। তো সে ওদিকে গেছে, যে ইন্টারভিউ দিল এবং ইন্টারভিউ ভালোই হয়েছে। তারপর সে তার বন্ধুদের সাথে একটু দেখা করছে, ঢাকায় যে বন্ধুরা ছিল তাদের সাথে দেখা সাক্ষাৎ করছে। কিছু বন্ধুর সাথে বসে আড্ডা দিছে, আড্ডা দিয়ে সময় পার করতে করতে সে ওই যে ধানমন্ডি এলাকায় চলে আসছিল। একেবারে রাত হয়ে গেছে। তো রাত হয়ে যাওয়ার পর ব্যাক করবে ফুফাতোভাইয়ের বাসায়। ওখান থেকে অনেক বাস পায় না, অনেক মানে কাঠখড় পোড়ায়, সে আসছে ওখানে। এসে ঢুকলো ওই জায়গায়। তো ঢুকে হেঁটে হেঁটে আসতেছে, মূল সড়ক দিয়ে হেঁটে ওই গলির মধ্যে ঢুকছে। ঢুকে হাতের বাঁ পাশে একটা মাঠ আছে, মাঠটা খা খা করতেছে, কেউ নাই। মানে দিনের বেলা যেমন বিকাল বেলা দেখছে যে ওখানে মানুষজন খেলা করে, এখানে কোনো কেউ খেলা করতেছে না, পুরো জায়গাটা একদম নীরব হয়ে আছে। ওটা দিয়ে আসতেছে। মিনহাজের মনে হচ্ছে যে মিনহাজের জুতার শব্দ সে নিজে পাচ্ছে, কারণ সে তো চাকরি ইন্টারভিউ দিতে গেছিল, শু পরে গেছে, তার হিলের খট 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 শব্দ ওখান দিয়ে হচ্ছে। হাঁটতে হাঁটতে সে চলে আসলো এই যে ডান দিকে মোড় নিবে, এখন যেদিক দিয়ে ঢুকবে আর কি তার কাজিনের বাসা, যেদিকে ওই রাস্তায় ঢুকছে। ওই রাস্তার মধ্যে ঢুকে মিনহাজের কেমন জানি গাটা কাটা দিয়ে উঠছে। তখন প্রায় 11:30টার মতো বাজে, অনেক রাত। রাস্তাটা পিচ ঢালা হলেও ওই রাস্তার খুব একটা টেক কেয়ার করা হয়নি, মানে এই জায়গায় মনে হয় ঢালাই খুব একটা হয় না। দুই পাশের দেয়ালগুলা রং চটে গেছে, মানে ওইখানে যে রং করা হয়েছিল সেই রংগুলা এখন অনেক জায়গায় কেমন কেমন ছোপ ছোপ হয়ে গেছে, এরকম বেশ পুরনো বোঝা যায়। আর এই দুই পাশের বাড়িরই যে দেয়ালের এই পাশে গাছগুলো ওভারল্যাপ করে আসছে, ডালগুলা বাইরের দিকে চলে আসছে। কোনো জায়গায় কোন ফলজ গাছ, হ্যাঁ দেখা গেছে কাঁঠাল গাছের ডাল, কোনো জায়গায় কাঠবাদাম গাছের ডাল, কোনো জায়গায় বগনবিলিয়ার কিছু ডাল এরকম আসছে। তো এই ডালগুলা এই রাস্তায় আসার কারণে, যেটা নাকি সে দিনের বেলা এতটা খেয়াল করে না, বিকাল বেলা ওই চাঁদ যে উঠছে, চাঁদের আলোটা এখানে পড়ে এই রাস্তার মধ্যে স্কাইলিক তৈরি করছে জায়গায় জায়গায়, ছায়ার মধ্যে আলো, এমনি সামনে খুব বেশি দেখা যায় না। মিনহাজের কেমন জানি গা কাটা দিচ্ছে দেখে, কেমন জানি বাড়িগুলো দেখেও ভয় লাগতেছে, কোয়াইট, মানুষজন নাই এরকম। হাঁটতে হাঁটতে মিনহাজ এক সময় চলে আসছে ওই সোজা যেখান থেকে লেফটে টার্ন নিবে আর কি, সামনেই বাড়িটা, বড় বাড়ি, এরকম দরজা। তো ওই দরজার কাছাকাছি যখন আসছে, ওই বাসার সামনে কিন্তু ওই কাঁঠাল গাছ আছে এবং কাঁঠাল গাছের ডাল এরকম বের হয়ে আছে এবং ওইখানে কাঁঠাল ধরে আছে ডালে, বোঝা যায় দিনের বেলা সে দেখছে। তো ওই কাঁঠাল গাছের জন্য ওই বাড়ির মূল যে এন্ট্রান্সটা, ওইটার সামনে লাইটও নাই, কোনো ল্যাম্পপোস্টও নাই, ওই জায়গাটা অন্ধকার হয়ে আছে। তো মিনহাজের তখন মনে পড়লো ওইদিকে আসতে আসতেই যে ওই সে তাকে ছোট বলছিল, তার যে ওই ভাইসটা বলছিল যে এটা ভূতের বাড়ি, ওইদিকে তাকায়ও না, যেও না। ওইটা তার মনে পড়ে ছোট মানুষের কথা এতটা সে মূল্যায়ন করেনি, তারপরও তার চোখটা ওদিকে যাচ্ছে বারবার। যখন বেশ কাছাকাছি চলে আসছে, মিনহাজের মনে হলো যে ওইখানে মানুষজন আছে, কিছু মানুষজন ওইখানে গুঞ্জন করতেছে, মানে কথাবার্তা বলতেছে, কয়েকজন মানুষ হবে, মানে বেশ একটু মানে হট্টগোলের মতো আর কি কয়েকজন। তো মিনহাজ একটু অস্বস্তিতে পড়ে গেল যে এই রাস্তার মধ্যে কয়েকজন মানুষজন, মানে এরকম নির্জন রাস্তায় কি মানে মনে হচ্ছে সাউন্ড করতেছে এরকম। তো মিনহাজ একটু নিজে সতর্ক হয়ে যে এতগুলা মানুষ কেন করবে এখানে, মনে হচ্ছে কয়েকজন মানুষ, সে আস্তে করে রাস্তার বাঁয়ে চেপে, মানে ওই বাসাটা থেকে একটু দূরত্ব রেখে সে বাঁয়ে যাবে। ও অন্ধকারের মধ্যে ভালো দেখা যাচ্ছে না। সে যখন বাঁয়ে টার্ন নিবে তখন সে দেখতেছে কতগুলো মানুষের মতো, মানে ফিগার ওখানে দাঁড়ানো, মানে উপরে তো শেড আছে, দরজার উপরে একটা শেড আছে, ওইটা ছায় মনে হচ্ছে লম্বা লম্বা কতগুলো মানুষ দাঁড়ানো। তো সে জাস্ট টার্ন নিয়ে লেফটে ঢুকে গেল ওই তার কাজিনের বাসার দিকে। এই সোজা হেঁটে যে ডানে গেলেই কিন্তু সোজা তার কাজিনদের সেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। তো সে এতটুকু রাস্তা হেঁটে যেতে হবে, এর মধ্যে কিন্তু আর এদিকে বাসা নাই, মানে কোনো গেট নাই আর কি। তো সে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, তার কাছে কেন জানি মনে হলো তার পেছনে পেছনে কেউ আসতেছে। মিনহাজের গায়ে কাটা দিছে, সে আস্তে করে মানে খুব চালাকি করে পেছন দিকে তাকাইছে, কেউ নাই। তো সে এবার টার্ন নিয়ে নিছে, সে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের গেটে চলে যাবে আর কি তার কাজিনের এখানে। তো যখন সে টার্ন নিছে, এই সময় টার্নের এই পাশ থেকে তাকে জানি কে ডাকতেছে, এই যে ফিস ফিস।
তো সে অবাক হয়ে গেছে, আরে এই যে ফিস মানে একটা মানে ছেলে মানুষই যদি গলাটা একটু নিচু করে ডাকে, এই যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তো মিনহাজের একদম মানে তার সব ইন্দ্রিয় সজাগ হয়ে গেছে যে আমাকে বাঁচান মানে এখানে কি কোনো সমস্যা হইতেছে। তো সে আর নিজে মানে চলে যেতে যে পারে নাই, কিউরিয়াসিটির থেকে পিছন ফিরে তাকাইছে, তাকে দেখে তার পিছনে কেউ নাই, কিন্তু দেয়ালের ওই পাশ থেকে কিন্তু শব্দ পাইছে সে, এই যে ডাকছে যে তাকে, মানে তাকে মানে ওকে দেখতে হলে কি করতে হবে, পিছনে যেতে হবে কয়েক পা গিয়ে ওই দেওয়ালে ওদিক দুকি দিতে হবে। সে স্পষ্ট ফিল করতেছে ওই দেয়ালের আড়ালে কেউ আছে। তো মিনহাজ আস্তে আস্তে ওই মানে হেঁটে হেঁটে খুব সন্তর্পণে পা ফেলে নাই, এবং তার যে কাজিনের অ্যাপার্টমেন্টের নিচের অংশটা ওইটা অন্ধকার হয়ে আছে, ওখানে লাইট জ্বলতেছে না। সে মনে মনে চিন্তা করলো এই দারোয়ান বেটা তো একটা মানে যে এখানে পাহারা দেয় বা যে গার্ড, যে সে তো একদম অলস, সামনেও লাইট জ্বালায় নাই, ওই ভিতরের দিকের আলো জ্বলতেছে, সামনে কোনো আলো নাই। তো সে খুব সন্তর্পণে পা টিপে টিপে নিজের কেন জানি তার ভিতরেই মানে একটা কাজ করছে, হেঁটে সে ওই দেয়ালের কাছে যাচ্ছে। তার মনে হচ্ছে ওইখানে কেউ আছে। সে খুব কাছাকাছি আসতে আবার শুনছে এই যে এইখানে, একদম হচ্ছে এই যে এখানে ভাই, আবার ভাই বলতেছে তাকে, ভাই এই যে আমি এখানে। তো সে হেঁটে তাড়াতাড়ি খুব সন্তর্পণে তাড়াতাড়ি হেঁটে ওখানে চলে গেছে ওই বাঘটার কাছে। বাঘটার কাছে বাঁয়ে তাকাইছে, তাকাইতে কেউ নাই, জায়গাটা ফাঁকা, কিন্তু এইখান থেকে শব্দ শুনছে সে, এখান থেকে কথা বলছে। হঠাৎ করে যেন মিনহাজের কি মনে হলো, মিনহাজ জাস্ট পিছন ফিরছে, মানে মানে একটু পিছনে ঘুরে আসছে, সাথে সাথে তার সামনে এত বড় একটা কাঁঠাল উপর থেকে ধস করে পড়ে ভেঙে ছিটকায় গেল চারিদিকে। মানে একটা কাঁঠাল অনেক উপর থেকে খসে পড়ছে, পড়ে চারিদিকে ছিটকায় গেল। এমন ভাবে ছিটকাইছে মিনহাজ থেকে মাত্র 2 ফিট দূরে, এত জোরে পড়ছে যে ধস করে শব্দ হয়েছে। মিনহাজ ভয়ে লাফ দিয়ে 2 পা পিছনে এসে ঝেড়ে দৌড় দিয়েছে সে, মানে আকস্মিকতায়, এত আকস্মিক অবস্থা। দৌড় দিয়ে যে সে ওই তার এই কাজিনদের গেটের কাছে আসছে, তার কাছে মনে হলো ভিতরে কয়েকজন হাসতেছে পিছনে, ওই যে যেখানে কাঁঠাল পড়ছে তার পিছনে কয়েকজন হাসতেছে। মিনহাজ তাড়াতাড়ি ওই গেটের কাছে যে দেখতেছে যে দারোয়ান আছে নাকি, এবং ভয় পাচ্ছে যে তাকে পিছন থেকে কেউ এসে ধরবে বা কিছু একটা করবে, একটা ভয় লাগতেছে তার। তো সে গেটের ফাঁক দিয়ে তাকায় দেখতেছে কেউ না। সে একটু পরে ডাক দিল, এই যে গার্ড ভাই, এই যে গার্ড ভাই। ওরকম কয়েকবার ডাকার পর দেখলো যে ওই গার্ড লোক মানে বয়স্ক লোক ছিল, সে মানে চোখ মুখ কুচকায় হেঁটে আসতেছে দিকে। এসে দরজাটা খুললো, হঠাৎ করে দরজা খুলছে, তো মিনহাজ ঢুকে গেল ভিতরে। ঢোকার পরে বলতেছে যে কি ব্যাপার, কি করছেন এখানে? তাকে জিজ্ঞেস করছে গার্ড। বলে আমি কি করছি মানে? বলে যে পিছে কিসের সাউন্ড হলো? কি জানি আমি, মানে কাঁঠাল পড়ছে। মানে কে আমরা ডাকছে? কে ডাকছে? কে ডাকছে আপনার? এখানে তো কেউ থাকে নাই বাড়িতে, বাড়িওয়ালা বাড়ি ফালায় রাখছে, এটা পরে এটা ভাঙচুর করবো, কিছু বাড়ি ভাঙবে আর কি, কেউ নাই, কেউ থাকে না। কি কোন আপনার, কে ডাকছে আপনারে? মিনহাজ আর কোনো কথা না বলে তাড়াতাড়ি উঠে আসছে। বাসায় এসে এখন তার কাছে একটু অস্বস্তি লাগতেছে যে কাজিনের বাসায় সে আসছে এরকম হঠাৎ করে, রাতের বেলা বেল দিবে, তখন অলরেডি 12টা বাজে এরকম, তারা নিশ্চয় ঘুমায় গেছে, পুরো ওয়াইড এনভায়রনমেন্ট। তো সে অনেক কি করে বেল দিল। বেল দেওয়ার পর একটু পরে দেখলো যে তার কাজিনের ওয়াইফ দরজা খুলছে, ওনারা শুয়ে পড়ছিলেন। মিনহাজকে দেখে বললো যে কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? বলে কি, বলে দেখো তোমার পায়েটা এগুলো কি লেগে আছে। তাকায় দেখলো ওই যে মানে ওই কাঁঠাল ফেটে যে ওই যে ইটি বেরিয়েছে, ওগুলা তার জুতা টুতার মধ্যে লাগছে। সে তখন মানে খুব অস্বস্তি ফিল করলো, বলে ভাবি দেখো কি হয়েছে, রাস্তায় এরকম হেঁটে আসার সময় এই অবস্থা। তো দেখলো যে তার সেই ভাবি মানে গম্ভীর হয়ে গেল, মানে মুখটা একদম শুকায় গেল। বললো যে তাড়াতাড়ি যাও, যে ফ্রেশ হয়ে তোমার রুমে যাও, এখানে দেখো কি অবস্থা। রাতের বেলা এখানে চলাফেরা করা ঠিক না, নীরব তো, এদিকে রাতের বেলা যেও না। তো সাথে সাথে ও মানে গেল। মিনহাজ যে তার মানে কাপড় চোপড় চেঞ্জ করলো, তাকে যে রুম দিছিল গেস্ট রুম, ওখানে কাপড় চোপড় চেঞ্জ করে সে ফ্রেশ হলো, শাওয়ার নিয়ে আসলো। এসে দেখলো যে তার ওই খাবার দাবার রেখে দিছে তার ভাবি ওখানে, তো সেগুলা খেলো। রাত হয়ে গেছে, এখন কি করবে? তো সে খাওয়া দাওয়া যখন শেষ করছে, একটু পর তার ভাবি আসছে আবার, এসে ওগুলা গুছায় ফেলতেছে টেবিলের জিনিসপত্র। আর তাকে বললো যে আচ্ছা তুমি যে বললা কাঁঠাল পড়ছে, কি হয়েছে পুরো জিনিসটা এক্সপ্লেইন করো তো, মানে জাস্ট কাঁঠাল পড়ছে তোমার উপর। তো তখন সবকিছু মিনহাজ বললো যে এরকম এরকম ব্যাপার, সবই বললো যে এরকম তাকে এরকম ওনাকে ডাকতেছে। তো তার ভাবি শুনলো, শুনে বললো কি ওই জায়গাটা না আসলে খারাপ, দোষ লাগা জায়গা, ওই বাড়িটাই দোষ লাগা, ওই বাড়িটা কদিন পর ভেঙে ফেলবে, নতুন করে বাড়ি করবে, বাড়িটা দোষ লাগা, মানে অনেক টাকা পয়সাওয়ালা মানুষের বাড়ি, বিত্তশালীর বাড়ি। তো বাড়িটার পুরো জায়গাটার মধ্যে দোষ আছে। রাতের বেলা ওদিক দিয়ে চলাফেরা করে না মানুষ। এই যে আমাদের দেখছো বাসার সামনে কিন্তু এখানে লাইট থাকে না, মানে কি লাইট এখানে ফিউজ হয়ে যায়, এমনি থাকে না কেন জানি। লাইট লাগাইলেই দেখা যায় যে লাইট হয়তো ওই 2-1 ঘন্টা থাকবে, তারপর থাকবে না।
ওই জায়গাটা সমস্যা আছে, আর তুমি তো বড় বাচ্চা পাচ্ছ, তুমি দোয়া করো যে তোমার উপরে যে ওই যে কাঁঠালটা কিন্তু তোমার গায়ে ফেলতো, হ্যাঁ তোমার গায়ে পড়ে নাই। তো মিনহাজ তখন বলো যে হ্যাঁ আমি ওখানে শব্দ পাইছি, পিছনে মনে হয় কয়েকদিন হাসতেছে এরকম। বলো যে হ্যাঁ খুবই, আর আমাদের এই যে গেস্ট রুমে যে থাকবা রাতে দোয়া পড়ে থেকো, হ্যাঁ দোয়া পড়ে থেকো, কারণ গেস্ট রুমটা কিন্তু ওই বাড়ির ওই যে ওই দেয়ালের অংশটা ওখানে আছে। তোমার গেস্ট রুমের পরেই কিন্তু একটা ফাঁকা জায়গা, তারপর কিন্তু ওই বাড়ির এক্সটেন্ডের অংশ। তো দোয়া দরুদ পড়ে থেকো। আর ওই তোমার ওই জানলা দিয়ে ওই বাড়ির দিকে তাকায় না বেশি, হ্যাঁ ওই রাতের বেলা ওই জায়গায় মানে উল্টা পাল্টা জিনিস আছে, মানুষ অনেকে কিন্তু ভয় পায়। হ্যাঁ আমি নিজেও ভয় পাইছি অনেকবার। তো বলে কি দেখছেন ভাবি? বলে না ওগুলো তোমার শোনার দরকার নাই, তুমি যাও, তুমি যে শুয়ে পড়ো, যাও তুমি যে দোয়া দরুদ পড়ে শুয়ে পড়ো। তাই বলে তার ভাবি তাকে বলে যাও রুমে যাও। তো মিনহাজ ডাইনিং স্পেস থেকে যায়, তার রুমে যায়, যে তাকে যে থাকতে দিছে, বেশ সুন্দর একটা রুম, কোজি রুম। তো সে বিছানায় যাওয়ার আগেই তাকে মানা করছে জানলা দিয়ে তাকাইতে। সে সুন্দর যে ওই জানলার পর্দা সরাই সে ওই বাসার দিকে তাকাইছে। তো এখানে কিন্তু আলো খুব কম, তার যে সেই যে রুমটা আছে সেই রুমটার মধ্যে ডিম লাইট জ্বলতেছে আর কি, 0 পরে বাল্ব জ্বলতেছে, হালকা নীল আলো ঘরের ভেতরে। আর ওই জায়গায় দেখা যাচ্ছে ওই বাড়িটা মনে হচ্ছে অন্ধকার, এবং ওই চাঁদের আলো যতটুকু পড়ছে, গাছগাছালি দিয়ে ছাওয়া। এক পাশে পেছনের দিকে একটা দালান, ওই দালানটা 3 তলা দালান। মিনহাজ আছে কিন্তু 5 তলার উপরে, সে দেখতেছে 3 তলা দালান, আর কেমন জানি ভৌতিক, কোনো আলো নাই, কিচ্ছু নাই, বেশ বড় দালান। সে চিন্তা করলো যে এই বাড়ি বানাইছে কে আর এইভাবে রাখছে কে। চিন্তা করতে করতে সে পর্দা টেনে দিয়ে শুয়ে পড়লো, অনেক ক্লান্ত ছিল সারাদিন। আর সে মনে মনে মানে আর কি শুকরিয়া আদায় করলো, দোয়া দরুদ পড়লো যে তার গায়ে ওই কাঁঠালটা পড়ে নাই। সে চিন্তা করলো যে কাঁঠালটা পড়লে অবস্থা খারাপ হয়ে যেত, বেশ ভারী কাঁঠাল, পড়ে একদম ছিটকায় গেছে চারিদিকে, এরকম আর এত উপর থেকে পড়ছে। যাই হোক সে শুয়ে পড়ছে, মানে তার ঘুম চলে আসছে, একদম ঘুমায় গেছে। হঠাৎ করে মিনহাজের কেমন যেন একটা ফিল হয়েছে ঘুমের মধ্যেই, মানে তখনও ভেঙে গেছে। আর তাকায় দেখে তার বিছানার পাশে, তার বিছানার একেবারে পাশে, তার থেকে তো 2 ফিট দূরে একটা মনে হচ্ছে অন্ধকারের মধ্যে একটা অবয়বটা আরো ডিপ অন্ধকার, এবং লম্বা হবে প্রায় ছাদের সমান, প্রায় সিলিং এর সমান দাঁড়ায় আছে তার পাশে। এবং ফ্যানটা মানে ফুল স্পিডে ঘুরতেছে ভৌ ভৌ করে। শীতে মিনহাজ জমে যাওয়ার অবস্থা, এবং সে ভয়ে ওই জিনিসটাকে দেখে, ভয় যে সে ওই পাশ থেকে কাঁথা টেনে নিবে তাও পারতেছে না। মিনহাজের ভয়ে মানে শরীর জমে গেছে। ওই অবস্থায় সে দোয়া পড়তে গেলে দেখে তার মুখ নড়তেছে না। তো সে মনে মনে দোয়া পড়তেছে অনেক কষ্টে, এবং সে তাকায় আছে অবয়বটার দিকে। অবয়বটা কেন জানি তার পাশে দাঁড়ায় আছে, কিছু করতেছে না। তো সে অনেক কষ্টে, কিন্তু সে কথা বলতে পারতেছে না, শরীর নাড়াইতে পারতেছে না। তা মিনহাজ অনেক কষ্টে দোয়া পড়ার চেষ্টা করলো মনে মনে। একসময় পুরা সে দোয়াটা শেষ করলো। এই সূরাটা শেষ করার পর হঠাৎ করে তার মনে হলো যে কিছু চলে গেছে ওইখান থেকে, লিভ করছে। কিভাবে লিভ করছে এটা সে বুঝতে পারলো না। আর এই যে ফ্যানটা যে অনেক জোরে চলতেছিল, ফ্যানটা আস্তে করে আবার স্লো হয়ে গেল, আবার এই ক্যাঁ 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 কেরম করে চলতেছে, কিন্তু ওই 0 পাওয়ারে বারবার জ্বলে না। মিনহাজ ভয়ে থরথর করে কাঁপতেছে, সে মানে উঠতে পারতেছে না, মানে সে যে বিছানা থেকে উঠতে পারতেছে না। তার হঠাৎ চোখ গেল রুমের দরজার দিকে। ওই দরজা কিন্তু সে ভিতর থেকে লাগাই দিছিল, মানে দরজাটাকে সে ভেতর থেকে লাগাই দিছিল, দরজা লাগাই ছিটকানি তুলে দিছিল। সে দেখে দরজাটা খোলা, পর্দাটা এরকম কাঁপতেছে এই হালকা বাতাসে। আর ওই ডাইনিং স্পেসটা অন্ধকার দেখা যাচ্ছে পর্দার নিচে দিয়ে, হ্যাঁ মানে অন্ধকার ডাইনিং স্পেস দেখা যাচ্ছে, ওখানেও আলো নাই কোনো, দরজাটা খোলা এরকম। প্রচন্ড ভয় পাইছে মিনহাজ, প্রচন্ড ভয় পাইছে। সে মানে নড়তে পারতেছিল না। তারপর একসময় সে চিন্তা করলো আমাকে উঠতেই হবে। উঠলো, উঠে ওই ডিম লাইটের সুইচ অন অফ করলো, দেখলো না আর জ্বলে না ডিম লাইট। রুমের বাতি জ্বালায় দিল, টাস করে দিল উঠছে বাতি জ্বলার পরে সে গেল দরজার কাছে, উকি দিল, দেখলো যে পুরা তাদের ওই মানে তার ভাইয়ের বাসার যে লিভিং রুম অন্ধকার। এখান থেকে দেখা যাচ্ছে, ভয় লাগে দেখলে। ডাইনিং স্পেসটা ভয় লাগতেছে, মনে হচ্ছে কেউ একজন আছে রেফ্রিজারেটরের পাশে, এরকম কিচেন, মানে যা দেখতেছে তার ভয় লাগতেছে। তাড়াতাড়ি সে দরজাটা আবার লাগাই দিল। দরজা লাগাই দিয়ে সে মনে করার চেষ্টা করলো যে সে কি ছিটকানি তুলছিল নাকি। আর মনে পড়লো যে হ্যাঁ সে ছিটকানি তুলছিল, স্পষ্ট মনে আছে তার। যাই হোক সে আবার ওই ছিটকানি লাগায় আবার এসে ওই বাতি জ্বালাই ঘুমাইলো রাতে। তো পরদিন সে উঠে সে কিন্তু চাইছিল যে আরো 2-1 দিন থাকবে এই কাজিনের বাসায়, কিন্তু আর সাহস করলো না। পরদিন উঠে সে নাস্তা করতেছে, ভাবিকে বললো যে কালকে রাত্রে কি হয়েছে। তার ভাবি বললো তোমাকে বলছিলাম দোয়া পড়ে ঘুমাইতে। বললো যে হ্যাঁ ভাবি পড়ছিলাম তো। বলে এই রুমটা খারাপ ভাই, আমরা এই বাসাটাও আসলে তোমার ভাই ফ্ল্যাটটা কিনছিল, আর কি করবো, আর আমরা এখন কিছু করতে পারতেছি না, পরে হয়তো আমরা বিক্রি করে দিতে পারি। ওই জায়গাটা খারাপ, আমরা অনেকবার চেষ্টা করছি, অনেকবারই করছি, দেখি কোনো ভালো মৌলানা সাহেব এনে হয়তো বাসাটা আবার বন্ধ করানোর চেষ্টা করবো। ওই বাড়িটা থেকে উল্টাপাল্টা আছে,
আর কি করবা, তুমি থাকো আরো বেড়াও। তখন মিনহাজ বলতেছে না আমি চলে যাব। তার ভাবি মন থেকে বলছে তাকে থাকতে, মানে আরো বেড়ায় যেতে। সে বলছে না, সে চলে যাবে। তো মিনহাজ ভাইয়ের বাসার থেকে চলে যায় ওই দিন, সবকিছু গোছায়। ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভয় পেয়েছে মিনহাজ। তো পরবর্তীতে আবার বেড়াইতে আসছে ভাইয়ের বাসায়, কিন্তু আর থাকে নাই, মানে এসে বেড়ায় চলে গেছে। তো ওই পাশের বাসা পরবর্তীতে ভেঙে ফেলছিল ওখানে। তো এরপরে নাকি আস্তে ধীরে তার ওইখানে আর ওইসব কোনো ঘটনা আর শোনা যেত না। তার আগ পর্যন্ত মানুষজন ভয় পেত, কাজের মানুষ রাখলেও ভয় পেত। কাজের মানুষকে নাকি টেনে নিয়ে গেছে খাটের নিচে একদম, এরকম হয়েছে ওই বাসার ওই রুম গুলাতে। যাই হোক, এই ছিল মিনহাজের পাঠানো ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 10-12 বছর আগের একটি ঘটনা। লালমনিরহাট শহরের লালপুলের পাশে পুরনো একটি শ্মশান নিয়ে বহুদিন ধরেই নানা গুজব প্রচলিত ছিল। কেউ বলে গভীর রাতে সেখানে গেলে মানুষের স্মৃতি এলোমেলো হয়ে যায়, কেউ নিজের নাম ভুলে যায়, কেউ বাড়ির পথ চিনতে পারে, আবার কেউ নাকি ভোর হওয়ার আগে বুঝতেই পারে না সে কোথায় ছিল। এসব গল্পকে বেশিরভাগ মানুষ কুসংস্কার বলে উড়িয়ে দিলেও কয়েকজন বৃদ্ধ এখনো সূর্য ডোবার পর সেই পথ এড়িয়ে চলেন। আমি তখন একটি স্থানীয় সংবাদ মাধ্যমে কাজ করি। অতি প্রাকৃত নিয়ে মানুষের বিশ্বাস আর গুজব নিয়ে প্রতিবেদন করার পরিকল্পনা করছিলাম। আমার সঙ্গে ছিল আমার বন্ধু রিয়াদ। আমরা ঠিক করলাম এক রাতে নিজেরাই গিয়ে দেখে আসব আসলে সেখানে ঘটনা কি ঘটে। রাত 11:30টার দিকে আমরা মোটরসাইকেল নিয়ে লালপুর পার হলাম। চারপাশে অদ্ভুত এক নীরবতা, বাতাসে পুরা কাঠের মতো এক ধরনের গন্ধ। দূরে কুকুরের ডাক ভেসে আসছে, কিন্তু শ্মশানের কাছে পৌঁছানোর পর সেই ডাকও যেন হঠাৎ থেমে গেল। টর্চ জ্বালিয়ে ভিতরে ঢুকতেই দেখি পুরনো বটগাছের শেকড় মাটির উপর ছড়িয়ে আছে। কিছু ভাঙ্গা চিতা, কিছু কালো হয়ে যাওয়া ইট, আর বাতাসে উড়ে যাওয়া শুকনো পাতা। রিয়াদ হেসে বলল, এটাই নাকি সেই ভয়ঙ্কর জায়গা? আমি উত্তর দিতে যাব এমন সময় কানে ভেসে এলো খুব ক্ষীণ একটি ফিসফিস শব্দ, কে এসেছো? আমরা চারদিকে আলো ফেলে, কেউ নেই। আরো কয়েক কদম এগিয়ে যেতেই মনে হলো সময় যেন ধীরে ধীরে চলতে শুরু করেছে। মোবাইল বের করে দেখি ঘড়িতে রাত 11:47। কিন্তু কয়েক মিনিট হাঁটার পর আবার ঘড়িতেই দেখি একই সময়। হঠাৎ রিয়াদ থেমে গেল। তুমি কি? আমি অবাক হয়ে বললাম, কি বলছিস? আমি তো তোর বন্ধু। সে কয়েক সেকেন্ড আমার দিকে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকল, যেন আমাকে সে জীবনে প্রথমবার দেখছে। আমার বুকের ভিতরটা যেন ঠান্ডা হয়ে গেল। আমি তাকে নাম ধরে ডাকলাম। কয়েক মুহূর্ত পরে সে মাথা ঝুঁকি বলল, অদ্ভুত, মনে হচ্ছিল তোমাকে চিনিই না। আমরা সিদ্ধান্ত নিলাম আর নয়, এখনই ফিরে যাব। কিন্তু যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ আর খুঁজে পেলাম। চারদিকে একই রকম গাছ, একই রকম ভাঙ্গা ইট, একই রকম ছায়া। আমি মোবাইলের জিপিএস চালু করলাম। স্ক্রিনে শুধু একটি লাইন ভেসে, লোকেশন খুঁজে পাওয়া যাচ্ছে। রিয়াদ আমার হাত শক্ত করে ধরে বলল, এখান থেকে বের হতে হবে এখন। আমরা দ্রুত হাঁটতে শুরু করলাম, কিন্তু যতই সামনে এগোই ততই মনে হচ্ছিল একই জায়গায় ঘুরে ফিরে আসছি। কিছুক্ষণ পর টর্চের আলো পড়তেই দেখি সেই ভাঙ্গা চিতার পাশে পড়ে থাকা মরিচা ধরা লোহার রডটি আবারও সামনে। রিয়াদ কাপা গলায় বলল,
এটা তো আমরা 5 মিনিট আগেই দেখেছিলাম। আমি কিছু বললাম না। বুকের ভিতর ধুকপুক ধুকপুক শব্দ যেন বেড়েই চলছে। হঠাৎ এক ঝাপটা ঠান্ডা বাতাস এলো। চারপাশের শুকনো পাতাগুলো একসঙ্গে ঘুরতে শুরু করল। বাতাস থেমে যেতেই দূরে সাদা কুয়াশার ভেতরে একটি মানুষের মতো ছায়া দেখা গেল। আমি টর্চের আলো ফেলতেই সেটি ধীরে ধীরে মিলিয়ে গেল। চোখের ভুল, নিজেকে বোঝানোর চেষ্টা করল। ঠিক তখনই রিয়াদ হঠাৎ থেমে গেল। সে চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমরা এখানে কেন এসেছি? আমি অবাক হয়ে বললাম, তুই তো বলেছিলি শ্মশানের গল্প যাচাই করতে আসব। সে মাথা নাড়ল। আমি কিছুই মনে করতে পারছি না। আমার নামও যেন ঠিকমতো আমার মনে পড়ছে না। আমার শরীর যেন শীতল হয়ে গেল। আমি ওর মোবাইল বের করে পরিবারের নাম্বারে ফোন দিতে গেলাম, কিন্তু স্ক্রিনে কোনো কন্ট্যাক্ট নেই। সব নামের জায়গায় শুধু ফাঁকা বক্স। এরপর নিজের ফোন বের করতেই আরো অদ্ভুত জিনিস দেখতে পেলাম। ওয়ালপেপারের ছবি, এমনকি নিজের নামও যেন অপরিচিত লাগছিল। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো আমি কি। মাথার ভিতর কেমন ঝাপসা কুয়াশা যেন জমে গেল। আমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলাম। আবার চোখ খুলতেই ধীরে ধীরে সব মনে পড়ল। কিন্তু রিয়াদ তখনও ফাঁকা চোখে চারদিকে তাকিয়ে আছে। দূরে হঠাৎ কারো হাঁটার শব্দ ভেসে এলো। শব্দটা ধীরে ধীরে কাছে আসতেই, কিন্তু আশ্চর্যের বিষয়, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। আমরা দুজনেই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। আর ঠিক তখন আমাদের পেছন থেকে এক বৃদ্ধের কণ্ঠ শোনা গেল, রাত বেশি হয়েছে, এই জায়গায় যতক্ষণ থাকবে ততই নিজের কথা ভুলে যেতে পারবে। যদি বের হতে চান আমার সঙ্গে আসুন। আমরা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। অন্ধকারে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে, হাতে একটি পুরনো লণ্ঠন, কিন্তু তার মুখের অর্ধেক ছায়ায় ঢাকা। তিনি সত্যি আমাদের সাহায্য করতে এসেছেন, নাকি তিনি রাতের সবচেয়ে বড় রহস্য? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে লণ্ঠন উঁচু করল। হলুদ আলোয় তার মুখের বলির রেখাগুলো স্পষ্ট হয়ে উঠল। তার চোখ দুটো শান্ত কিন্তু অদ্ভুত গভীর। তিনি নিচু সুরে বললেন, আমার পেছনেই আসবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, যতই শব্দ শুনুন, যতই কেউ আপনার নাম ধরে ডাকুক, পেছনে তাকাবেন। আমি আর রিয়াদ একে অপরের দিকে তাকাল। আমাদের সামনে আর কোনো উপায়ও ছিল না। বৃদ্ধ হাঁটতে শুরু করল, আমরা তার পেছনে। শ্মশানের সরু পথ ধরে কয়েক মিনিট এগোনোর পর হঠাৎ আমার কানে ভেসে এলো আমার মায়ের কণ্ঠ, বাবা কোথায় যাচ্ছিস? আমি থমকে দাঁড়িয়ে গেলাম। এত বাস্তব, এত পরিচিত সেই ডাক, যেন মনে হচ্ছিল সত্যি আমার মা আমাকে ডাকছে। ঠিক তখনই বৃদ্ধ না ঘুরেই বললেন, শুনছেন, এটাই সেই ফাঁদ, সামনে চলুন। আমি দাঁত চেপে আবার হাঁটতে শুরু করলাম। কয়েক কদম পর আবারও রিয়াদ থেমে গেল। সে কাপা গলায় বলল, আমার আব্বুর গলা, উনি আমাকে ডাকছেন। আমি তার হাত টেনে ধরে নিয়ে চললাম। হঠাৎ চারপাশে কুয়াশা আরো ঘন হয়ে গেল। লন্ঠনের আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তারপর দূরে একসঙ্গে অনেক মানুষের ফিসফিসানি, কিন্তু কথাগুলো বোঝা যায় না। শুধু মনে হয় যেন সবাই একই প্রশ্ন করছে, তুমি কি? প্রশ্নটা শুনে আমার বুক যেন ধুক করে উঠল। এক মুহূর্তের জন্য নিজের নামটাই যেন মনে করতে পারছিলাম। আমি মরিয়া হয়ে নিজের নাম বারবার মনে মনে বলতে লাগলাম। ধীরে ধীরে
মাথার ঝাপসা ভাবটা কেটে গেল। কিন্তু রিয়াদ এবার পুরোপুরি যেন থেমে গেছে। সে ফাঁকা চোখে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি? ঠিক তখনই আমার শরীর যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সে আমাকে আর কোনোভাবেও চিনতে পারছে না। আমি তার কাঁধে ধরে নিজের পরিচয় দিতে লাগলাম। অনেকক্ষণ পর সে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করল। তারপর সে ধীরে ধীরে বলল, মনে হচ্ছে একটু একটু করে মনে পড়ছে। বৃদ্ধ তখন থেমে গেলেন। সামনে দেখা গেল শ্মশানের ভাঙ্গা লোহার ফটক। তিনি বললেন, আর মাত্র কয়েক কদম। আমরা দ্রুত ফটক পেরিয়ে বাইরে বেরিয়ে এলাম। ফটক পার হওয়ার সঙ্গে সঙ্গেই যেন বাতাস বদলে গেল। দূরে আবার কুকুরের ডাকও শোনা যাচ্ছে। মোবাইলের নেটওয়ার্কও ফিরে আসছে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু যখন পিছনে ফিরে বৃদ্ধকে ধন্যবাদ জানাতে তাকালাম, ফটকের ভিতরে কেউ নেই। লণ্ঠনের আলোও যেন নেই। রিয়াদ ধীরে ধীরে বলল, লোকটা কোথায় গেল? আমিও কোনো আর উত্তর দিতে পারলাম। সেই রাতের পর আমরা আর কখনো অকারণে সেই শ্মশানের দিকে যাই। তবে আজও মাঝে মধ্যে গভীর রাতে অচেনা নাম্বার থেকে ফোন এলে ফোন ধরার আগেই আমার কানে যেন ভেসে আসে একটি ফিসফিসানি প্রশ্ন, তুমি এখনো নিজের নাম মনে রেখেছো তো? ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।